ভাইয়া দেখা যাচ্ছে ওটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই উপরেরটা পিএনজিটা আর হ্যাঁ, এটা হচ্ছে JPG। আচ্ছা একটু আমরা পড়ে দেখি কি ইয়ে করেছেন প্রথমটা। আচ্ছা, ইমেজ অফ হাই কোয়ালিটি পিএনজি স্ট্যান্ডার্ড ফর পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স uses it a lossless compression algorithm, okay, no image data loss. Images are generally used in icon creation. Image are png extension, okay, supports image large in general, okay. পরেরটা একটু দেখি জেপিজিটা। আচ্ছা, ইউজ লসি algorithm loss some image data. Image are used in photography. Image are .png extension not supported. Transparent image generally smaller. Loss আচ্ছা, কোয়ালিটি লস। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, একেবারে মেন জিনিসগুলো উঠে আসছে। আপনাকে ধন্যবাদ প্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। তো তাহলে এরপরে আর কি শেয়ার করতে যাচ্ছেন একটু দেখি। আচ্ছা, আপনাদের নীরবতায় যা বোঝা যাচ্ছে যে আপনারা আর শেয়ার করতে চাচ্ছেন না কেউ। তো দেখেন, তাত্ত্বিক বিষয়গুলো একটু বোরিং লাগে আমাদের। এটা আমিও যখন শিখি তখনও এটা আমার কাছে বোরিং লাগছিল। তো বিষয়টা হলো যে তাত্ত্বিক জিনিসটা কেন জানা লাগে, এটার গুরুত্ব যখন আপনারা জানবেন তখন আপনাদের কাছে জিনিসটা ইন্টারেস্টিং লাগবে। তো তাত্ত্বিক ব্যাপারটা হলো, আমরা দেখি যে প্রত্যেকটা জিনিস তাত্ত্বিক এবং যেটা প্রায়োগিক, যে দুইটাই আছে, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল যেটা বলি ইংলিশে। যখন আপনি এটা নিয়ে খুব ডিপলি কাজ করতে যাবেন প্রফেশনালি, তো তখন আপনার এই বিষয়টা জানা লাগবে। যেমন আমি একটু ডিসপ্লে শেয়ার করে দেখাই কিছু মৌলিক জিনিস। তো বৃষ্টি জাহান যেটা আমাদেরকে দেখালো প্রেজেন্টেশন, এটা খুবই সুন্দর হয়েছে। এখন এখান থেকে আমরা কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। তো প্রথম পয়েন্টটা হলো, কিছু প্রশ্ন আমাদের চলে আসবে অটোমেটিক
তো একটু প্রশ্নগুলো দেখি, কতগুলো প্রশ্ন আনা যায় এই জায়গাতে। তো প্রথম প্রশ্ন আসে যে পিএনজি জেপিজি কোনটা ভালো, বা জেপিইজি। তো প্রথমে এটা আসে যে আমরা বলি যে কোন জিনিসটা ভালো। আমরা যখন মার্কেটে যাই, যখন মার্কেট করি, তখন কিন্তু একটা জিনিস দেখি যে কোন জিনিসটা আমার জন্য ভালো। তো এটা সব জায়গাতে আসলে প্রযোজ্য যে কোন জায়গাতে কোনটা ভালো বা কোনটার ইফেক্টিভনেস অনেক ফ্রুটফুল হবে। তো দেখেন পিএনজি কেন ইউজ করা হয় আর জেপিজি কেন ইউজ করা হয়। পিএনজি মোস্টলি যেই জন্য ইউজ করা হয় সেটা হলো পিএনজির প্রথম সুবিধা, এটা ট্রান্সপারেন্ট একটা ফাইল তৈরি করে, যেটা পিএনজিতে কখনোই সম্ভব না, বা এটা নট সাপোর্টেড। অলরেডি এটা আমরা জানি। আর এটা এই দুইটার ভেতরে প্রধান পার্থক্য। তো তারপরে যেটা আসে সেটা হলো সাইজের ব্যাপার আসে, এবং তারপরে আসে ইনফরমেশন ইনক্লুডিং এর ব্যাপারগুলো আসে। তো সাইজ পিএনজিতে বেশি হয়, এটা পোর্টেবল গ্রাফিক্সের কারণে। আর জেপিজিতে কম্প্রেস করা হয়। এখন কম্প্রেসটা কি, একটা জিনিসকে চেপে ওটাকে ছোট করা। কম্প্রেস শব্দটা আরও মানে আছে যে আমি ইমেজের ক্ষেত্রে যদি বলি যে একটা ইমেজের কোয়ালিটি আমি লস করতে চাচ্ছি না, কিন্তু ইমেজের সাইজটাকে আমি ছোট করতে যাচ্ছি। তো তাহলে যদি বাস্তবে একটা উদাহরণ, যে তুলা যখন আমরা পানিতে ভেজাই তখন যেটা হয় যে তুলার ওজন কিন্তু বেড়ে যায়। এখন এই তুলাকে যখন আবার কোনো কিছুতে চেপে ধরা হয়, সেটা হাত দিয়ে হোক বা অন্য কোনো জিনিস দিয়ে হোক, তখন পানিটা যখন তুলা থেকে বের হয়ে যায় তখন কিন্তু সেটা ওজনটা কমে যায়, আবার অনেকটাই তুলার সমতুল্য ওজনে চলে আসে। তো এইরকম কম্প্রেসিং ব্যাপারটা এরকম যে একটা ইমেজের সাইজ আমি খুব বেশি লস করতে যাচ্ছি না, কিন্তু কোয়ালিটি লস করতে যাচ্ছে না, কিন্তু সাইজটা যাতে কমে। তো সাইজ কেন কমাবো, একটা প্রশ্ন চলে আসতে পারে যে বেশি সাইজ হলে সমস্যাটা কি। তো বেশি সাইজ হলে সমস্যা অনেকগুলো আছে। তো সেই সমস্যাগুলো, প্রধান সমস্যা হলো যখন ওয়েবসাইটে কোনো একটা ইমেজ দেওয়া হয়, তো সেই ইমেজের যদি সাইজ বেশি হয় তাহলে সেই ওয়েবসাইটের পেজটা লোডিং হতে সময় নেবে। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে প্রধান একটা ইস্যু। আর আরেকটা হলো যদি ইমেজ সাইজ খুবই অস্বাভাবিক বেশি হয়, তো সেটা নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যা তৈরি হয়, ফটোশপে ওপেন হতে সমস্যা হয়, এটা একটা ব্যাপার আছে, বা স্টোরেজের ব্যাপারগুলো আছে। তো আমরা মূলত এই দুইটা ফাইল ফরম্যাট ফটোর ক্ষেত্রে ইউজ করি, যদি আরও অনেক ফরম্যাট আছে যেগুলো আমরা খুব সচরাচর ইউজ করি না। যেহেতু যেটা আমরা আগে ব্যবহার করি সেটাই জানি আগে কী জিনিস, তারপরে আনুষঙ্গিক জিনিসগুলো চলে আসবে। আমি তাত্ত্বিক বিষয়টা এমনভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে বোরিং না লাগে। কিছুক্ষণ পরে ওইটার প্রয়োগ দেখাবো, বাস্তব একেবারে প্রয়োগ দেখাবো, তখন আশা করি আরও ক্লিয়ার হবে। তো এই একটা জিনিস বলি, যখন আমাদের ব্রেন কোনো কিছু পার্থক্য করতে যায় তখন ইনফরমেশন চাই। ব্রেন কিন্তু ইনফরমেশন চাই, এমনি এমনি তো পার্থক্য বলা সম্ভব না। আর আমাদের একটা নেচার হলো আমরা অধিকাংশ মানুষ ধারণার উপরে কথা বলি। তো এটা আমাদের, জানি না এখানে কে কী সুবিধা নেয়, তো সব জানতে একটা ভাব আমাদের ভিতরে আছে।
যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমার সব জানতে হবে। টু বি অনেস্ট বলছি, আমি নিজেও কিন্তু সব জানি না। আমি মোস্টলি কয়েকটা জিনিস নিয়ে কাজ করি। তো সেই জিনিসগুলো, এই কাজগুলো করে আমি শেষ করতে পারি না। তো আমি অন্য আরেকটা বিষয় নিয়ে কাজ করব বা এটার সাথে ইনভলভ হবে, এটা অনেক একটা সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ, এবং এটা আমি ডেসপারেট হয়ে যেতে পারে একটা জিনিস থেকে। তো শুধু রিটাচিং নিয়ে যদি আমি কাজ করি, রিটাচিংয়ের অনেকগুলো শাখা আছে, প্রত্যেকটা জিনিস খুব ডিপলি লার্নিংয়ের ব্যাপার আছে। তো যেই জায়গাতে ছিলাম যে যখন এরকম হয়, আপনাদের এরকম একটা প্রবলেম ফেস করবেন সামনে, এই জন্য বলে রাখি। তো দেখবেন যে অনেকে যখন বলে কেউ ডিজিটাল মার্কেটিং সে জানে, তখন অনেকে দেখে যে আমি সব জানতাম বা সব জানি, এরকম একটা ভাব দেখায়। সে সোশ্যাল মিডিয়াও জানে, আবার ওয়েবসাইট ব্যাপারে জানে, এসেও তো জানে, এগুলো অনেক ব্যাপার সে দেখায়। তা আপনারা এই জিনিসটা করবেন না, যেটা আমিও করি না। একেবারে ছোট বাচ্চার মতো বলি সরাসরি, যদি জানি না তাহলে বলে দিই জানি, আর যদি জানি তাহলে তো হ্যাঁ জানি, জানি না বলাটা কোনো না। তো যখন গ্রাফিক্স নিয়ে কাজ করতে যাবেন, তখন সব জানতে যাবেন না। আমি আপনাদের শেখানোর জন্য দেখা যাচ্ছে যে আপনাদের সব শাখাগুলোতে আমি বিচরণ করছি, দেখাচ্ছি, কিন্তু কাজ করার সময় নির্দিষ্টভাবে কয়েকটা জিনিস বেছে নেবেন। তো এই ইমেজ তার ভিতরে একটা, যে ইমেজ নিয়ে কাজ করতে গেলে আপনার এই পিএনজি এবং জেপিজির অনেক পার্থক্য বা ব্যবহার, এগুলো জানতে গেলে অনেক সময় লাগবে আপনার। তো এই জানাটা, সময়টা একটু কমানোর জন্য আমরা প্রেজেন্টেশনের সিস্টেমটা করলাম, যাতে এক পলক দেখে বুঝতে পারি হ্যাঁ সময় সাশ্রয় হচ্ছে। তো পিএনজি এবং জেপিজির ভিতরে পার্থক্য, এটা আমি বেশ কয়েকবার বলেছি, হয়তো ভদ্রতার খাতিরে অনেকবারই বলছি আমি গ্রুপে। তো দেখেন, এতবার বলাটা আমার দিক থেকেও যেমন একটু অন্যরকম দেখাচ্ছে, আপনাদের দিক থেকেও হয়তো অন্যরকম দেখাবে। তো আপনারা একটু প্লিজ আর একটু দেখে আমাকে দেখান। শুধু বৃষ্টি যখন দেখাচ্ছে আমি এটা নিয়ে এখন তাকে প্রশংসাতে বন্যায় ভাষায় দিচ্ছি, ব্যাপারটা এরকম না। আপনারা যারা ভালো কাজ করবেন, আমি কাজ পছন্দ করি, কাজ যারা ভালো করে আমি তাদের সেইভাবে মূল্যায়ন করি। তো যাই হোক, আমি মেজর যে ব্যাপারটা বলছিলাম, যে পিএনজি এবং জেপিজির ভিতরে পার্থক্য আমাদের বুঝতে হবে। তো পার্থক্য করতে গেলে এটা কখনো বলবেন না যে এটা খুব ভালো, ওইটা খুব ভালো, এগুলো বলা আনাড়ি টাইপের কাজ। সবসময় বলবেন, প্রফেশনালি যখন কাজ করতে যাবেন মার্কেট প্লেসে, আপনার কাছ থেকে অনেক পরামর্শ চাইবে যে আমার জন্য কোন ফরম্যাটটা ভালো। তখন আপনি তার রিকোয়ারমেন্টগুলো বুঝবেন যে তার রিকোয়ারমেন্ট কী। তো চলেন একটা রিকোয়ারমেন্ট দেখি আমরা। যদি আমি এখন ওয়েবসাইটে, আমি এখন ওয়েবসাইটে তো ওইভাবে আপনাদেরকে নিয়ে যেতে পারছি না, তো এই ইমেজটা দিয়ে আমি একটু দেখাই। দেখেন, এখন কেউ যদি বলে যে আমার অন পেজ এসইওটা দরকার, তো অন পেজ এসইও দরকার, এই জন্য সবচেয়ে ভালো হলো জেপিজি। তো জেপিজিতে আমরা যে সুবিধাটা পাই, প্রপার্টিতে যাওয়ার পরে ডিটেলসে যে সুবিধাটা পাই, এটা অন পেজ এসইও করার জন্য, ইমেজ এসইও করার জন্য। তো দেখেন, এই ডিটেলসটা আমরা এখানে পাই, এবং এখানে টাইটেল দিতে পারি, সাবজেক্ট দিতে পারি, রেটিং, ট্যাগ, অথর এবং কপিরাইট, এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা দিতে পারি ম্যানুয়ালি। আরও অনেক জিনিস দিতে পারি যেগুলো আমাদের অত প্রয়োজন হয় না। তা আপনি যখন পিএনজিতে যাবেন তখন কিন্তু এই অপশনটা পাবেন না। তো এখন কেউ যদি বলে যে ভাই আমার অন পেজ এসইও করা লাগবে, মানে ইমেজেরও এসইও দরকার আছে, সোশ্যাল মিডিয়াতে যখন আপনি আপলোড দেবেন, কোনো জায়গায় আপলোড দেবেন, দরকার আছে। তো যখনকার এরকম ইমেজ দরকার হবে, শুধু ফটোশপ জানলেই যে হবে এরকম না, ফটোশপের সাথে ইমেজের ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। তো কোনো একজন ক্লায়েন্ট বললো যে আমার এরকম ইমেজটা আমি এই কাজে ব্যবহার করবো, তো কোন ইমেজটা ভালো হবে? তো কেউ যদি বলে যে জেপিজি ভালো হবে, তাহলে তো হ্যাঁ তার জ্ঞান থেকে বলছে,
আর যদি একটা ধারণার উপরে বলে যে পিএনজি তো অনেক রেজলিউশন ভালো, এটা তো রেজলিউশন সাইজ অনেক বেশি, সরি রেজলিউশন না, যেটা সাইজ বেশি মানে এটা ভালো, এটার ব্যাপার। যে আমরা ক্যামেরাতে অনেক সময় ছবি তুলে, এটা আমিও করতাম বা এখনও করি, একটা সেট ছবি তুললাম দিয়ে কয় মেগাবাইট হলো, 6 মেগাবাইট হলো না 5 মেগাবাইট হলো, তো হঠাৎ করে দেখা যায় যে একটা ছবি 4 মেগাবাইট হয়ে গেছে, 3 মেগাবাইট হয়ে গেছে, যেটা অর্ধেক। তখন মনে মনে ভাবি যে যেটা আগে জানতাম না তখন ভাবতাম, যেমন ইমেজটা খুব একটা ভালো হয়, ইমেজটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু ওর অভ্যন্তরীণ ওই সাইজটা দেখে মনে হয় সাইজ যেহেতু অনেক কম, ইমেজটা ভালো না। আসলে বিষয়টা কিন্তু এরকম না, সাইজ ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। তো কেউ তাহলে না জেনে যদি বলে যে তার পিএনজি লাগবে, তাহলে কিন্তু ক্লায়েন্ট যেহেতু জানে না, ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে নিচ্ছে, আপনি কাজ করছেন মানে আপনি এক্সপার্ট, তো সে আপনার কথা শুনে সব পিএনজি ফাইল নিয়ে নিল। পরবর্তীতে যখন দেখলো যে না, তার ইমেজটা কাজে লাগছে না, তখন কিন্তু আপনাকে ক্লেম করবে এবং আপনার রেটিং কমে যাবে, টাকা তো ফেরত দেওয়া লাগবেই, মার্কেট প্লেসে ওরকম সিস্টেমও আছে। সো পরিপূর্ণ জ্ঞান নিয়ে কাজ করতে হবে আমাদের, যে স্পেসিফিক আমরা কয়েকটা বিষয় নিয়ে কাজ করব। তো এই বাস্তব প্রয়োগ হলো, এটা আমি সংক্ষেপে আপনাদের দেখালাম। তো এরপরে আদার্স ফরম্যাটগুলোর কি কাজ, এগুলো আপনাকে জানতে হবে। তারপরে আপনার গিগ যত বেশি জানবেন তত মনে হবে যে ও, আগের গিগগুলো যদি একটু ইনক্লুড করতে পারতাম, এগুলো এটা হবে, আপডেট হতেই থাকবেন, আপনি অলওয়েজ আপডেট হবেন। তো আগে যেটা করেছেন ওইটা ওই টাইমের জন্য ঠিক ছিল, এখন যেটা লার্নিং নিচ্ছেন এটা এই টাইমের জন্য ঠিক আছে। তো একটু নেটে যাই, নেটে গিয়ে দেখি আবারও, আমি সেদিন দেখিয়েছিলাম যে কিভাবে সার্চ দেবেন। ওকে, যে প্রথম জিনিস, গুগলে কিছু শর্টকাট সার্চ সিস্টেম আছে। তো শর্টকাট সার্চ সিস্টেমগুলো দেখে নিতে পারেন যে কীভাবে আপনি একটা জিনিস সার্চ করবেন। যেমন এখানেই দেখেন, আমি এই যে গুগল মিটকে জিএল মিট লিখছি, তো এটা কেউ আমাকে কিন্তু শেখায়নি ব্যাপারটা, শুধু আমি একটা থিওরি জানতাম যে শর্টকাটে সার্চ দেওয়া যায়। তো ঠিক আছে, একবার দিয়েই দেখে না, দিয়ে দেখলাম এতে চলে আসলো। তো যখন কোনো ইমেজ নিয়ে জানতে যাবেন, সেদিন দেখেছিলাম, আবার দেখাচ্ছি পিএনজি আমি সাপোজ জানতে চাচ্ছি, এবং এই দুইটার ভেতরে পার্থক্য জানতে গেলে এই যে আমরা এইভাবে দিব যে ভার্সেস জেপিজি এরকম বা আদার্স কোনো ফরম্যাট। আর পিএনজি সম্পর্কে হোল জিনিসগুলো জানতে গেলে আমি জাস্ট এইটাতে আমি ইন্টার দিলাম, তো এখন গুগলের কাছে যা আছে পিএনজি সম্পর্কে আমার চলে আসবে। তো প্রথমে আমি একটু উইকিপিডিয়ায় যাই, দেখি কি আছে জায়গাতে। তো খুব সংক্ষেপে দেখেন কিছু জিনিস কিভাবে কালেক্ট করবেন। আমি একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি, বাংলায় হলে কিন্তু আমি নোটপ্যাড দিতাম না, যেহেতু ইংলিশে তাই নিচ্ছি। তো আমি এটাকে একটু পিন করে নিই, এই যে এই সফটওয়্যারটা দিয়ে আমি পিন করে নিলাম। এখন আমি খুব দ্রুত ইনফরমেশন কালেক্ট করব। ওকে, তো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স পিএনজি মিনস, ওকে পিএনজি মিনস এটা জানলাম। এখন পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স কি, এটার ডিটেল জানতে গেলে আপনার যদি সময় থাকে আরও জানবেন। ওকে, রাস্টার গ্রাফিক্স, ইজ এ রাস্টার গ্রাফিক্স, আচ্ছা তাহলে এটা পিএনজি হলো রাস্টার গ্রাফিক্স। ওকে, তো রাস্টার গ্রাফিক্সটা কি, এটা সেদিন আমি বলেছি, একটার সাথে খালি প্রশ্ন লেগেই আছে, আপনার মস্তিষ্ক সবসময় কাজ করতে আছে, শুধু প্রশ্ন নেই। যদি আপনার লার্নিংয়ের ইচ্ছা থাকে, দেখবেন যে সবসময় ব্রেন প্রশ্ন খুঁজছে। প্রশ্ন ব্রেনে তৈরি করা এক জিনিস, আর মুখে বলা কিন্তু আরেক জিনিস। তো ব্রেনে তৈরি হওয়াটা ভালো, সব কিছু আর মুখে আনলে সমস্যা আছে। তারপরে দেখেন দ্যাট সাপোর্ট লসলেস ডাটা কম্প্রেশন। ওকে, তাহলে এটা নেই।
যে এটা কি করে, লসলেস ডেটা কম্প্রেস করে। এখন লসলেস ডেটা কম্প্রেশনকে আপনি এখানে গেলে পাবেন, একটু সংক্ষেপে দেখে নিই আমরা। ইজ এ ক্লাস অফ ডাটা কম্প্রেশন অ্যালগোরিদম দ্যাট অ্যালাউস the original data to be perfectly reconstructed from the compressed data. Okay. By contrast, lossy compression permits reconstruction only of an approximation of the original data through usual. তো ঠিক আছে, এটা আপনার দেখতে পারেন ডিপ লার্নিং এর জন্য। এখানে গেলে জাস্ট কন্ট্রোল চেপে এখানে এটা ক্লিক করলে চলে আসবে এই বিষয়ে ডিটেলস। PNG was developed as an improved non-potent replacement of graphics interface format। তাহলে দেখেন এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের গিফ তৈরি করা দেখাবো ফটোশপে, এই GIF যেটা গিফ বলে সংক্ষেপে, এটা আমি তৈরি করে দেখাবো। এটারও কাজ আছে একটা খুব ভালো, তো একটু স্মরণ করাই দেন যদি আমার স্মরণে না থাকে। তো PNG ওয়াজ ডেভেলপড অ্যাজ অ্যান ইমপ্রুভড। তো এই গিফের ব্যাপারটাকে স্থির চিত্রে আনার জন্য PNG দরকার হয়। গিফটা কিন্তু স্থির না, যদি স্থির থাকে তাহলে এটা PNG হয়ে যাবে, আর যখন এটা স্থির থাকবে না তখন এটা গিফ হবে। ব্যাপার মূল পার্থক্য হলো এটা। যেমন এটা দিয়ে দেখেন, এটা এখন আমি দেখতে পাচ্ছি যে PNG, যখন এটা লাইভ জীবন্ত হবে, দেখা যাচ্ছে যে এটা ইনরোল করছে, একটু ঘুরছে, অ্যানিমেশন টাইপের হচ্ছে, তখন এটা কিন্তু গিফ হয়ে যাবে। তো PNG সাপোর্টেড প্যালেটেড বেসড ইমেজ উইথ প্যালেটেড 24 বিট আছে, 32 বিট আছে, RGBA কালার্স। তো নর্মালি আমরা RGB বলি, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, আর এখানে আলফাও চলে আসছে। তো ওকে, আমি একটু দ্রুত চলে যাচ্ছি, এত সময় না আছে। কালার, RGB ইমেজ, দ্য PNG ওয়ার্কিং গ্রুপ designed for convert the image on the internet। ওকে, দেখেন এই দেখেন কথাটা পেয়ে গেছি, এখান থেকে আমি একটু নিলাম, লাইনটা লিখলাম। আমি একটা ওয়েবসাইট তৈরি করছি যেখানে এই গ্রাফিক্সের তাত্ত্বিক বিষয়গুলোর একটা পেজ থাকবে, কয়েকটা পেজ থাকবে, পোস্ট থাকবে, পেজ থাকবে, তৈরি করছি। তো আপনাদেরকে যখন তৈরি শেষ হয়ে যাবে তখন এটার ফুল লিঙ্ক আমি দিয়ে দেবো। নট ফর প্রফেশনাল কোয়ালিটি প্রিন্ট গ্রাফিক্স বিফোর দ্য RGB হচ্ছে যে CMYK। দেখেন CMYK মানে হলো এটা হলো সায়েন্ট, ম্যাজেন্টা, ইয়েলো এবং কে মানে ব্ল্যাক, এইটারই হলো সংক্ষেপ হলো CMYK। আর RGBর মানে হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তো এটা হলো প্রাইমারি কালার নিয়ে যখন আরও ডিটেলস বলবো তখন বুঝতে পারবেন। তো সংক্ষেপে যেটা বলি, RGB, রেড, গ্রিন, ব্লু, এইটা দিয়ে আরও যত কালার আছে তৈরি করা যায়। এর সাথে ইয়েলোটাও অনেক সময় চলে আসে। আবার RGBর আরেকটা হলো CMYK। তো এটা হলো প্রিন্টেড ভার্সন, মনে রাখেন RGB হলো প্রিন্টেড ভার্সন, সরি প্রিন্টেড না, এটা ওয়েব ভার্সন, আর CMYK এটা হলো প্রিন্টেড ভার্সন। আচ্ছা, এরপরে আসি PNG। প্রিন্টেড আর ওয়েব কি, ওয়েবে আমরা এটা ব্যবহার করি RGB, আর প্রিন্ট কোনো কিছু প্রিন্ট দিতে গেলে ব্যানার, কাস্টম যেগুলো আছে আমরা প্রিন্ট দিই, এইগুলোর জন্য প্রিন্টিং মেশিনে। তো প্রিন্টিং মেশিন RGB নিতে পারেন না এমন না, তবে এটা খুবই কস্টলি এবং অ্যাডভান্স টেকনোলজি লাগে, এই জন্য মানুষ প্রিন্টের ক্ষেত্রে CMYK ইউজ করে। এরপরে আসি
A PNG file contains a single image in an extensible structure of chunks. Encoding the basic pixel and other information. এটা কি জিনিস একটু দেখে নিই, এটা কোন একটা ইয়া ভাষা। আচ্ছা, কুইকলি ক্যালকুলেট a short thing pipe lamp a large quality of money. তো পিক্সেল কি? এই যে পিক্সেল দেখেন এখানে চলে আসছে, এই যে ডট ডটের সমন্বয়, সেলের সমন্বয় যে একটা ইমেজ আমাদের সামনে ভিজিবল হয়, এটা হলো পিকচার। তো আমরা বলি না যে কত পিক্সেল বা কত পিক্সেল নেব, এর অর্থ যে প্রতি একটা এককে কি পরিমাণ পিক্সেল থাকবে, বর্গাকার একটা ইয়াতে কত পরিমাণ পিক্সেল থাকবে, এটা আমরা নির্ধারণ করে দিই যে 500 বাই 500 পিক্সেল, মানে প্রতি একটা নির্দিষ্ট ইয়াতে 500 পিক্সেল থাকতে হবে, 500টা ডট থাকতে হবে, 500টা সেল থাকতে হবে। তো পিক্সেলগুলো যখন জুম করা হয় তখন দেখা যায়, আর যখন নর্মাল থাকে তখন তো পিক্সেল নর্মালি দেখা যায় না। তো পিএনজি ফাইল ইউজড, ফাইল এক্সটেনশন পিএনজি, এই যে পিএনজি যে কোনো এক্সটেনশন লিখতে গেলে বড় হাতের এবং ছোট হাতের দুইটাতে লেখা যায়। তো বড় হাতের যেটা ক্যাপিটাল লেয়ার সেটা আমরা বেশি লিখি, মিডিয়া টাইপ, MIME মিডিয়া টাইপ। ওকে, পাবলিশড অ্যাজ ইনফরমেশনাল, তো ওকে, হিস্টোরি অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটু পড়ে নিতে পারেন, এটা খুব কাজে দেবে। আর কি আছে দেখি, ট্রান্সপারেন্স অফ ইমেজ, পিএনজি ট্রান্সপারেন্স করে ইমেজের, এটা হলো এর প্রধান একটা বৈশিষ্ট্য। কম্প্রেস, ফিল্টারিং, দেখেন এটা বিশাল একটা আর্টিকেল, এই আর্টিকেলটা স্টাডি করলে আরো অনেক কিছু চলে আসবে সামনে আপনাদের। আমি এর আগে দিয়েছিলাম আর্টিকেলের লিঙ্ক। এখন আমি আপনাদের শেখালাম, বাইরের কেউ এসে ভাইবা নিবেন এরকম না, যে ভাইবা নিল বললো যে পিএনজি কি কি কাজে ব্যবহার হয় এবং পিএনজির বিশেষত্ব কি। তো তখন বলতে যদি না পারেন, আপনি ফটো এডিটিং অনেক ভালো পারেন, না পারলে তো আপনাকে মূল্যায়ন করবে না কেউ, বা যে শিখাবে, আমি যে হোক আর যেই হোক, তারও তো এটা ইনকমপ্লিট থেকে গেল। ওকে, জেপিজিও এভাবে দেখবেন। এখন কিছু বাস্তব প্রয়োগে আসি, যে আমাদের কখন কোনটা প্রয়োজন হবে। যখন নর্মাল ফটোগ্রাফিতে আমরা থাকবো তখন আমাদের পিএনজির প্রয়োজন নেই, যখন নেটওয়ার্কিংয়ে যাব তখন পিএনজি লাগবে। ওকে, একটু জেপিজিটা 2 মিনিটে দেখে আমরা তখন তার এত প্র্যাকটিক্যালে চলে যাব। তো জেপিজি ইজ কমনলি ইউজড মেথড অফ lossy compression digital image, particularly for those images produced by digital photography. The degree of compression can be adjusted, allowing a selectable trade-off between storage size, image quality, JPG, topically trend compress with little perceptible loss in image quality. Okay. এবার একটা
প্র্যাকটিক্যাল অ্যাপে চলে আসি। দেখেন আজকে কিছু টুলস আপনাদের জানানোর চেষ্টা করবো, কয়েকটা টুলস এই জেপিজি এবং পিএনজি নিয়ে। তো এই ইমেজটা কী ফরম্যাটে আছে এটা আমরা চেক করার জন্য সরাসরি যেটা করি যে প্রপার্টিসে যাই, গিয়ে দেখি যে কী ফরম্যাটে আছে। তো এটা জেপিজি ফাইল ফরম্যাটে আছে। তো এটা যখন ফটোশপে ওপেন করব, এই ফটোশপটা অনেক ভারী, এটার অ্যালগোরিদম অনেক আপডেটের কারণে উন্নত। তো দেখেন এখন প্র্যাকটিক্যাল পার্থক্য কি, যখন আমরা এটাকে জেপিজি মোড থেকে পিএনজি মোডে নেব, প্রধান যে কারণ আমরা নিই ফটোগ্রাফির ক্ষেত্রে সেটা হলো এটাকে আমরা করে নিই ট্রান্সপারেন্ট করার জন্য। এটা দিলাম ওকে, ডি, কন্ট্রোল ডি। এখন দেখেন কিছু ওকে মোটামুটি হয়ে গেছে। এখন এই জিনিসটা আমরা যদি ইয়াতে সেভ করি, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, দেখেন এই জিনিসটুকু সিলেক্ট অবস্থা আছে। এই ভুলটা আমিও করতাম বা এখনও করি মাঝে মাঝে তাড়াহুড়া করতে গিয়ে। এটা সিলেক্ট অবস্থায় আছে কিন্তু এখনও এটা ডিসিলেক্ট হয়নি। এটা দিয়ে আরও কাজ করা যাবে, রানিং অবস্থায় আছে। এটাকে ডিসিলেক্ট করে আপনার পরবর্তী স্টেপে যেতে হবে, বা এটা সিলেক্ট অবস্থায় রেখে ওই অংশটা নিয়ে পরবর্তী অবস্থায় যেতে হবে, এটা মাথায় রাখবেন। তো এই যে ইমেজটা দেখতে পাচ্ছি, এটা আমি যদি এখন জেপিজিতে সেভ করি তাহলে কি হবে, ওকে কম্প্রেশন হলো এটা। তো আমি যখন ওয়েবসাইটের শিখি কনপেজেস ইমেজ নিয়ে, তখন আমার ট্রেনারকে আমি কল দিয়েছিলাম। তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি কল দিলাম যে স্যার আপনার সাথে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। তো সে আমাকে একটা সময় দিল যে এই টাইমে আমাকে তাকে আমি এই প্রশ্নটা করেছিলাম সেদিন যে স্যার আমার ওয়েবসাইটে অনেক সময় ইমেজ সাইজ ছোট করা লাগে, তো সেটা আমি কি দিয়ে করব, ফটোশপ দিয়ে করব না, মানে আমি সরাসরি বলছিলাম স্যার কি দিয়ে করব, সে বলছিল যে আপনি ফটোশপ দিয়ে করবেন। তো ফটোশপ দিয়ে করার আগে আমি আরও জানি আরেকটা জিনিস, এই জন্য ওনাকে এই প্রশ্নটা করেছিলাম যে ইমেজ কম্প্রেসর দিয়ে সার্চ দেখেন, সার্চ দিলে পাবেন অনেকগুলো জিনিস। ইমেজ কম্প্রেসর, আচ্ছা ইমেজ কম্প্রেসর jpg.com। তো একটা ইমেজের জেপিজি ইমেজের সাইজ অনেক বেশি, তো আপনি চাচ্ছেন যে আমার কোয়ালিটি ঠিক থাকুক, সাইজ যাতে কম হয়। তো কোথায় যাবেন, দুইটা জায়গায় যেতে পারেন। একটা হচ্ছে এরকম একটা টুলসে যেতে পারেন, আর একটা হচ্ছে যেটা আমাদের ফটোশপের যে সিস্টেম, এই জায়গাতে আপনি যেতে পারেন। এই জায়গাতে গেলে একটা ছবি আপনি আপলোড দিলেন, দেওয়ার পরে সেটা কম্প্রেস করে তখন সে আপনাকে দিয়ে দেবে, ডাউনলোড অপশন দিয়ে দেবে, যে ডাউনলোড অপশন দিয়ে দেবে। এ আবার কোথায় থেকে করছে, এর একটা সার্ভার আছে, এর একটা সফটওয়্যার আছে। তো এটা ক্লাউড কম্পিউটিং এর একটা সিস্টেম, যে তার সফটওয়্যার সার্ভার আমি এখান থেকে ব্যবহার করছি। তো সে হয়তো বা কোনো একটা সফটওয়্যার ইউজ করে সে আমাকে
এই কম্প্রেস করে দিচ্ছে। তো যতই আপনার এইটা কম্প্রেস করে দিই, কেন পেডও আছে, কিন্তু নন পেড পেড দুইটাই আছে। টাইনি জেপিজি এটা খুব নাম করা, টাইনি পিএনজি এটা খুব নাম করা। তো একসাথে 20টা আপলোড করা যাবে, প্রত্যেকটা ছবি 5 মেগাবাইট করে হবে, এখানে বলে দিচ্ছে। এখানে একটু দেখবেন, এই ওয়েবসাইটটা খুব ভালো, এটা অনেক সময় আপনাদের কাজে লাগবে। তো দেখেন এই জিনিসগুলো দিচ্ছে, এগুলো প্লিজ সেকেন্ড বার আমাকে জিজ্ঞেস করেন না কেউ। এগুলো আপনারা সেদিন বলেছিলাম একটু করেই যে ডায়েরিতে লিখে রাখবেন। কম্পিউটারে সেভ রাখতে যাবেন এরকম না, ভার্চুয়ালি সব কিছু চিন্তা করেন না। আপনার ডায়েরিতে লিখে রাখলে যেটা হয়, এটা তো কাগজে কলমে এটা হারাবে না সহজে। কম্পিউটারে কিন্তু আমার জীবনে আমি বেশ কয়েকবার আমার ফরম্যাট দেওয়া লাগছে, হার্ড ডিস্ক অনেক তথ্য হারায় গেছে। তো এটার জন্য আমি কম্পিউটারে সব কিছু রাখাটা বিলিভ করি না। কিছু জিনিস আপনারা লিখে রাখবেন, খাতা কলমে লিখে রাখবেন, আর যদি পারেন ক্লাউড সিস্টেম ইয়াগুলো ব্যবহার করবেন, যেমন আপনার গুগল ডক বা মাইক্রোসফটের যেটা অনলাইন এটাও ব্যবহার করতে পারেন। তো এগুলোর জন্য তো নেটে কানেক্ট লাগবে। তো যে ব্যাপারটা বলছিলাম, এখন আমি এটা কম্প্রেস করব। তো কিভাবে কম্প্রেস করব, এই জায়গাতে আমি এই যে কোয়ালিটি দেখেন, এখানে কোয়ালিটির সর্বনিম্ন প্যারামিটার হলো 0। আবার এখানেও আমরা প্যারামিটার করতে পারি যে এটা লো থেকে শুরু করে ম্যাক্সিমাম পর্যন্ত। তো ম্যাক্সিমামে দিলাম, কোয়ালিটি 10 চলে আসলো, লোয়ে দিলাম 3 আসলো, মিডিয়ামে 5। এটা ডিফল্ট আকারে দেওয়া আছে। এবং আমি যদি কাস্টমাইজ করে করতে চাই তাহলে আমি এখানে এই যে এটাকে স্ক্রলিং করে এটা কমাতে বাড়াতে পারবো। তো নর্মালি যেটা করবেন, ইমেজ যদি না বলে যে আমার কম্প্রেস করা লাগবে না, উল্লেখ যদি না করে, তাহলে এটা ম্যাক্সিমাম দিয়ে দেবেন। এভাবে স্ক্রিনটাকে একেবারে লার্জ ফাইল পর্যন্ত নিয়ে চলে আসবেন। এখানে একটু প্রিভিউ দেখেন, যখন আমি এই ইমেজটাকে লার্জ ফাইল করছি তখন এটা 100 কিলোবাইটের কাছাকাছি। আবার যখন এটাকে আস্তে আস্তে কমাচ্ছি, দেখেন এটা কমছে। তো সাইজ যেহেতু কমছে, এর কোয়ালিটিও কমবে। কিন্তু ফটোশপে এটা করলে কোয়ালিটিটা অনেক লসিং কম হবে, সাইজটা এমনভাবে সে কমাবে যাতে কোয়ালিটিটা ঠিক থাকে। তো বেস্ট কোয়ালিটি ম্যাক্সিমাম। আর আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় লো প্রয়োজন হয় না, অনেক সময় মিডিয়াম প্রয়োজন হয়, এই 5 রেঞ্জে প্রয়োজন হয়। তো ঠিক আছে, আমি 12 রেঞ্জে দিয়ে দিলাম। এইগুলোতে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, স্কেলিং এগুলো অনেক অ্যাডভান্স অপশন, নর্মালি এগুলো প্রয়োজন হবে না। তারপরে আমি ওকে দিলাম, এটা একটা ডেস্কটপে সেভ হলো। তো যখন এটা আমি মেবি জেপিজিতে সেভ করলাম, তো জেপিজিতে সেভ করলে একটা ডিফল্ট আকারে একটা ব্যাকগ্রাউন্ড নেবে, কালার নিয়ে নেবে, সেটা হলো হোয়াইট কালার নিয়ে নেবে। দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, এটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছে। আর যখন আমি এটাকে পিএনজিতে সেভ করব, পিএনজিও কিন্তু এখানে কম্প্রেস করা যায়। তো পিএনজিতে সেভ করলে দেখেন দুইটা ইমেজ যখন পাশাপাশি রাখছি, এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যদিও এখানে সাদা দেখাবে, এ তো দেখাবেই সাদা, এ তো ক্যানভাসটাই সাদা, কিন্তু আদৌ কিন্তু এর নিচে কিন্তু কিচ্ছু নেই, পিছনে এখানে দেখেন কিচ্ছু নেই। আর এটার অটোমেটিক ওই জেপিজিতে নেওয়ার কারণে হয়ে গেছে একই ইমেজ। পিএনজিতে করলাম ট্রান্সপারেন্ট হয়ে গেল, জেপিজিতে করলাম এটা ট্রান্সপারেন্ট হলো না। এটা এর মূল পার্থক্য। আর যদি এখন সাইজ দেখি, আসেন দেখা যাক একটা সাইজ, এটা ট্রান্সপারেন্টের সাইজ কত, আচ্ছা 115 কিলোবাইট। পরেরটা দেখেন 91। মানে যদিও এটার পিছনে কিছু নাই, তারপরে এটার কিন্তু সাইজ অনেক বেশি। যদি রাখতাম না জানি আরও কত বেশি হতো, ব্যাপারটা এরকম। তো
এই হলো মৌলিক পার্থক্য জেপিজি এবং পিএনজি। এটা সাইজ এবং ট্রান্সপারেন্ট এবং অপটিমাইজেশন, এগুলো হলো মূল পার্থক্য। এরকম করে একটার সাথে আর একটার কি পার্থক্য আপনারা খুঁজে বের করবেন। তো এরপরে তাত্ত্বিক আর একটা বিষয় নিয়ে আমরা কথা বলি। এটা ফটোশপেই যাই, ফটোশপে গিয়ে দেখি আমাদের জন্য কি আছে তাত্ত্বিক। এটা কি আমাদের আর একটা তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল যদি দুইটাই বলেন, এই প্রশ্নগুলো অবশ্যই আসবে এবং যে কেউ ধরবে। গেস্ট কোনো যদি ট্রেনার হিসাবে এসে প্রশ্ন ধরে, আপনাদেরকে এগুলোই বেশিরভাগ ধরবে। একটা হলো প্রশ্ন করবে যে শর্টকাট কিওয়ার্ড এগুলো কি। এটা একটা প্র্যাকটিক্যাল ছিল, অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের, যে কোন টুলসের কিবোর্ড শর্টকাট কি। যেমন আপনি যদি ক্রপ টুলে যান তো সি, তো ক্রপ শব্দটা সি দিয়ে শুরু, ব্যাপারটা এরকম না। একটু ইন্টারেস্টিং জিনিসও আছে। যখন আপনি ইয়াতে যাবেন, ক্লোন স্ট্যাম্প টুলে যাবেন, এটা কিন্তু এস দিয়ে শুরু হয়েছে। সো এটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে, ওইভাবে রাখতে পারেন। এই দেখেন ফ্রেম টুলটা কে দিয়ে শুরু হয়েছে, এটাকে কাস্টমাইজও করা যায়, কিন্তু বাই ডিফল্ট এটা। আপনাদের এইটা একটা কাজ, যে কি টুলের শর্টকাট কি, কোন টুলসের শর্টকাট কিবোর্ড কি, এগুলো জানতে হবে। এতে কাজ করতে গেলে অনেক দ্রুত কাজ করা যাবে। কিবোর্ডের ব্যবহার যত বেশি করা যাবে শর্টকাট, তত আপনার কাজের স্পিড বাড়বে। এবং এখানে নিয়ে গেলে দেখাচ্ছে আপডেট ভার্সনগুলোতে যে এটা কি জাতীয় কাজ করে। এটা আর একটা হলো অ্যাসাইনমেন্ট, যা আমি এখন যদি আপনাদের প্রশ্ন করি, আশা করি অনেকগুলো পারবেন। আচ্ছা, আমরা ক্লোন স্ট্যাম্প টুল কেন ব্যবহার করি? বৃষ্টি জাহান এবং জুবাইর আরাফাত, মামুন বে আর নয়ন, আপনারা একে একে বলেন। হায়দুর রহমান, যাদের স্পিকারের সমস্যা লেখেন, ক্লোন টুলটা আমরা কেন ব্যবহার করি? আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? শোনা যায়। তো বলেন, ক্লোন টুল আমরা কেন ব্যবহার করি? নয়ন বলেন। কোনো জায়গায় যদি সমস্যা থাকে, তার ওই জায়গাটা ফিল আপ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ওইটারে ট্রান্সফার করি। ক্লোন করার জন্য, নকল করার জন্য, কপি করার জন্য আর কি, যেটা তো হুবহু এটা ইয়া করার জন্য। আচ্ছা, ক্লোন টুলের আপনি এবার বলবেন না, বৃষ্টি জাহান বলেন ক্লোন টুলের ভেতরে আরো কি কি টুল থাকে? এটা তো জাস্ট একটা ক্লোন টুল, মানে ক্লোন টুলের সিমিলার কি কি টুল আছে আরো? এই যে ক্লোন টুলে ঢুকলে আরো কি কি টুল পাওয়া যায়, দেখেন দেখাই দিলাম। আচ্ছা, তাহলে এটা বাদ দিই, অন্য একটা ধরে। আচ্ছা, কোনটা ধরবো? আচ্ছা, ইরেজার টুলসের ভিতরে কি কি টুলস আছে আরো? বৃষ্টি জাহান বলেন। বৃষ্টি জাহান কি ক্লাসে আছেন? শুনতে পাচ্ছেন কথা? আচ্ছা, জুবাইর আরাফাত বলেন যে ভাইয়া ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর ম্যাজিক ইরেজার টুল। কই দেখি তাহলে একটু কি কি আছে, একটু দুইটা বললেন। ওকে, এক ইরেজ টুলের ভেতরে এটা প্রধান টুল, আমরা প্রধান টুলটাকে আগে নাম ধরে ডাকি আসলে। এটার সাথে আরো দুইটা টুলস আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার টুল। ক্লাস শেষ হয়েছে, ওনারা বসে আছে এখনো? আচ্ছা, আমার কাছে একটা ইনফরমেশন, আচ্ছা সরি একটু, আমার কাছে একটা ইনফরমেশন না, আমি বাকিটা পরে করবো। না না,
আপনি না, আমার এই যে ম্যাচের একজন। তো এই টুলসগুলোর ভেতরে দেখেন প্রত্যেকটাই কিন্তু ই দিয়ে শুরু, ই দিয়ে শুরু। এখন যদি মনে করেন যে আমি E1 E2 E3 এভাবে রাখবো, বা অন্য কোনো ইয়া দেবো, EA EB বা কন্ট্রোল ই, অল্টার ই, শিফট ই, এরকম দিতে পারেন। এগুলো কাস্টমাইজ করা যায়। আর নর্মালি যখন আমি ইয়ে ক্লিক করবো, কে ক্লিক করলাম, ও কিন্তু চলে গেল কিন্তু আমার ইয়াতে দেখেন, এই যে বর্ডার বা ফ্রেম টুলসে চলে গেল। এখন আমি এস ক্লিক করলাম, এস ক্লিক করার সাথে সাথে সে ক্লোন টুলে গেল। তো ক্লোন টুলে গেল মানে প্রথমে যেটা আছে এটা বাই ডিফল্ট থাকে। যদি আমি এখন এটা সিলেক্ট করে দিই, এখন আর অন্য একটা সিলেক্ট করে যদি আবার যদি কে ক্লিক করি, এস ক্লিক করি, দেখেন এটা যে অবস্থায় থাকবে ওইটা নিয়ে নেবে অটোমেটিক। তো পয়েন্ট একটু নোট করেন, যে আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এই টুলসগুলোর ব্যবহার কিন্তু আপনাদের কাছ থেকে জানতে তো চাও। ব্যবহারগুলো তো অনেক ডিপ হবে। প্রথম ব্যাপারটা হলো শর্টকাটগুলো, এবং বেসিক ব্যাপার হলো এটার সাথে আরও এর সিমিলার কী কী আছে। এখন আমি যদি প্রশ্ন করি আপনাকে, আচ্ছা স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুলের ভিতরে পার্থক্য কী, অথবা যদি এখন কোশ্চেন করে আপনাকে যে হিলিং ব্রাশ টুল আর ক্লোন টুল এই দুটার ভিতরে পার্থক্য কি, এটা বলেন। আমি যদিও বলিনি, আপনাদের মাথাতে কার কি মনে আসছে যে কি হতে পারে, এটা বলেন। আর ক্লোন টুলটা নরমালি তো যেটা আমরা কপি করি ওইটা কপি হয়, আর ইয়াটা ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুলটা কি করে আমার পাশে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, মানে যেটারে ক্লোন করতেছি আর যেখানে পেস্ট করতেছি ওইটার সাথে এটা মিলিয়ে নেয়, হ্যাঁ, অ্যাডজাস্ট করে নেয়। অ্যাডজাস্ট কিন্তু ক্লোন এটা করে না। এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু একটার পর একটা দেখাই যাচ্ছি, এটা দেখানো যায়, কিন্তু কাজ করতে গেলে এগুলো জানা লাগবে আপনার। এই যে এই ছবিটা দেখেন, আমি একটা কাজ করেছি, আপনাদেরকে এই ছবিটা আমি দেব, যখন আপনাদের পরীক্ষা নেব তখন আমি দেব। এই জায়গা থেকে ওয়াটারমার্কগুলো রিমুভ করেছি আমি। তো এইটা ওয়াটারমার্ক রিমুভ করতে গেলে একটা মেজর প্রবলেমের ভিতরে পড়বেন আপনারা সবাই। তো ওই প্রবলেম যে সলভ করতে পারবে, যেহেতু আমি আপনাদের সবাইকে একই জিনিস শেখাইছি, তাহলে যে সলভ করতে পারবে সে এটা নিয়ে তার থিঙ্কিং বেশি, তার আগ্রহ বেশি, প্যাশন বেশি, আরও অনেক 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 জিনিস বেশি তার। একই সাথে আপনাদের শেখাচ্ছি, তারপরে একজন পারবে, এটা আমি জানি, বা আপনারা সবাইও পারতে পারেন। সবাই পারলে তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। তবে আমার বিশ্বাস যে 1 বা 2 মিনিমাম পারবে। কেন পারবে? সে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করছে। তো এই বিষয়টা মনে করাই দেন আমি কি করাচ্ছিলাম। বৃত্তের বাইরে আমি কথাটা মাঝে মাঝে ইউজ করি। চমক হাসান আছে আমাদের বাংলাদেশে, দেখবেন ওনার একটা জিনিস আমি দেখেছিলাম, এই যে জিনিয়াস ম্যান। তো দেখেন, যদি এরকম ডট ডট আপনাকে করতে বলা হয়, যে অনেকগুলো ডট একটা নির্দিষ্ট ইয়াতে মিল করতে বলা হলো, তো আমরা যেটা চিন্তা করি যে কিভাবে এটা মিল করব, মানে বলা হলো যে আপনি এদিক থেকেও মিলবে, এদিক থেকেও মিলবে, এদিক থেকেও মিলবে। তো এরকম দিলাম যে এদিক থেকে মিলে যাচ্ছে, এদিক থেকে মিলছে, এদিক থেকে মিলছে। এখন যখন এটার পরিমাণটা একটু বাড়াই দেব, ধরেন আরও 2টা জিনিস দিয়ে দিলাম, এখন যদি বলে যে সব দিক থেকে মিল করতে হবে, জিনিসটা একটু জটিল হয়ে যাবে। যে আপনি এই দিক থেকে দিলেন, এদিকে দিলেন, এদিকে দিলেন, তাহলে তারপরে এই 2টা বাদ থাকলো। তো সবগুলো যাতে টাচ করে একই রেখা, আপনাকে একভাবে করতে হবে,
ইয়া কিন্তু তোলা যাবে না। আপনার যদি বলি যে কলম তোলা যাবে না, এক কলমে টেনে আপনার সবগুলো মিল করতে হবে। তো এটা যারা কি বলবো, যারা জিনিয়াস আর কি, প্র্যাকটিক্যাল জ্ঞান রাখে, তারা পারবে। আর যারা তাত্ত্বিক শুধু জ্ঞান রাখে, দেখা যাচ্ছে যে মানে যেটা শিখলো ওইটারই সে করছে, ওইটার বাইরে চিন্তা করছে না, সে পারবে না। যেটা মিল করা যাবে, কীভাবে মিল করা যাবে দেখেন, আপনি যদি একটু নর্মাল মানুষ যেভাবে মিল করবে, এটা প্রথমে দিবে, এটা দিবে, এটা দিবে, তাহলে তো কলম এখন তোলা লাগবে, দাগ তো দুইটা হয়ে গেল, এই দুইটা বাদ চলে গেল। আবার যদি এদিক থেকে মিল করে, এদিক থেকে করে, এদিক করে, তাহলে মাঝখানেটা বাদ গেল। এটা মিলানোর কিন্তু একটা ওয়ে আছে। ওয়েটা কি, আমাকে কিন্তু শর্ত দেওয়া হয়নি যে তুমি এইভাবে এইভাবে দাগ দেবা। তা আমি একটু বৃত্তের বাইরে নিই, আমি যখন এভাবে নিচ্ছি, একটু এভাবে টান দিয়ে নিচ্ছি, এভাবে নিচ্ছি, আবার এইভাবে নিচ্ছি, এভাবে নিচ্ছি, এভাবে নিচ্ছি, দেখেন মিলে গেল জিনিসটা। এভাবে মানে এই পরিধির বাইরে যদি যে চিন্তা করতে পারবে, শুধু এই পরিধির ভেতরে না, এই পরিধির বাইরে গিয়ে চিন্তা করতে হবে যে বাইরে থেকে আমি সাহায্য নিয়ে ভিতরগুলোকে মিল করব, তাহলে সে মিল করতে পারবে। এই কথাটাই আমি বলি যে বৃত্তের বাইরে গিয়ে যারা চিন্তা করতে পারে, যারা মেধাবী দিয়ে কাজ নেয়, আসলে মেধাবী সবাই, যারা পরিশ্রমী তাদেরকে দিয়ে কাজ আছে। এই বৃত্তের বাইরে তারা চিন্তা করবে যারা পরিশ্রম করবে, এটা নিয়ে গবেষণা করবে। যেমন হিন্দু ধর্মের একটা আছে, হিন্দু ধর্মের যে অর্জুনকে বলা হয়েছিল, একটা প্রতিযোগিতা চলছিল, গল্পটা শেয়ার করে আপনাদের ইন্সপিরেশন পাবেন এখান থেকে। তো অর্জুনকে বলা হচ্ছিল, তার যে গুরু সে বলছে তাকে তীর নিক্ষেপ করা শেখাতো। তো তার শীর্ষদের সবাইকে একটা বলা হয়েছে যে একটা পাখির চোখকে লক্ষ্যভেদ করতে হবে। তো পাখির চোখ কতই বা বড় হয়, এতটুকু একটা জিনিস, এইটা লক্ষ্যভেদ করতে হবে। তো তো গুরু যে সে জিজ্ঞেস করছে শীর্ষকে একে একে, অর্জুন বাদে আরো যেগুলো তার সহপাঠী আছে তাদেরকে ডাকছে, জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি তো লক্ষ্য ভেদ করবা ওই জায়গাতে, তুমি কি দেখতে পাচ্ছ? তো বলছে স্যার একটা পাখি দেখতে পাচ্ছি, একটা গাছ দেখতে পাচ্ছি, বা যে যা বলার বলছে। তো যখন অর্জুনের পালা আসলো, কেউ কিন্তু লক্ষ্য ভেদ করতে পারেনি। অর্জুনকে বলা হচ্ছে, অর্জুনকে বলছে ওর গুরু যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? তো অর্জুন বলছে আমি শুধু পাখির চোখই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। মানে ওর ব্রেনে যেটা সেট আপ করে দেওয়া আছে, তোমার লক্ষ্য যেহেতু পাখির চোখ ভেদ করতে হবে, তাহলে ও আর দুনিয়ার কিছু দেখতে পাচ্ছে না, ও বলছে যে আমি ওটাই দেখতে পাচ্ছি যেটা আমার লক্ষ্য ভেদ করতে হবে। তো সে লক্ষ্য ভেদ করতে পারে। আপনাদের যদি টার্গেট থাকে, দেখেন আমাকে একজন কল দিয়ে দুই দিন আগে জিজ্ঞেস করছিল যে অনলাইনে ইনকাম করব, দ্রুত ইনকাম করা যাবে কোথায়? আচ্ছা আমার এখানে ভূমিকম্প হচ্ছে, আপনার ওখানে হচ্ছে নাকি? আপনাদের ওদিকে? না স্যার, আমরা অনেক দূরে। তো আচ্ছা, একটা ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং নড়ছে আর কি। তো এই সময় একটা দোয়া পড়তে হয়। তো দেখেন এই লক্ষ্য ভেদের যে ব্যাপারটা, আপনাদের যে লক্ষ্য, আপনারা সবাই এডিটিং শিখছেন, সবাই এক কাজ করবেন না। গ্রাফিক্স শিখছেন, ফটো এডিটিং শিখছেন, সবাই ভিন্ন ভিন্ন কাজ করবেন। তো যতই আমরা আলাদা আলাদা কাজ করি, আমাদের সবার একটা লক্ষ্য যে আমরা এটা দিয়ে ইফেক্টিভনেস বা প্রোডাক্টিভিটি তৈরি করব, আমরা আর্নিং করব, সেটা মার্কেট প্লেসেই হোক বা আপনার প্লেসেই হোক। তো আমাদের যেহেতু এই কাজটা বেশি ডিমান্ড পায় মার্কেট প্লেসে, কতদিন একটা ইমেজ দেখাচ্ছিলাম, ইমেজটা আছে কিনা, যে তার শার্টের রং চেঞ্জ করতে হবে, কালার। এটা একটা কাজ ছিল আপওয়ার্কের, কিছু বাস্তব প্রজেক্ট আপনাদের দেখাবো।
এই যে এই শার্টের কালারটা। তো আমিও খুব অবাক হলাম, এই জাতীয় কাজ খুব কম আসে, এই বিশেষ করে হোয়াইট এবং অন্য কালার চাই। তো এটা হোয়াইট করতে গেলে বৃত্তের বাইরে চিন্তা করা লাগবে আপনাকে। আমি এই যে হিউ অ্যান্ড স্যাটারেশন দেখাইছি, এখানে একটু দেখাই। তো এটা আপনাদের আমি দিব, স্মরণে রাখবেন। এটা গিগ থেকে নেওয়া, এটার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভিং ওয়াটারমার্ক রিমুভিং এর একটা কাজ আমি আপনাদেরকে দিয়ে পরীক্ষা নেব। দেখেন আগে কিন্তু কোশ্চেন ফাঁস করে দিলাম। তো এই ব্যাপারটা এখানেই শেষ, এটা নিয়ে আর কোনো নেই, করে দিই। এটা আর একটা কাজ করতে পারবেন, ওই যে অবজেক্টের উপর নিয়ে যেতে পারবেন, বিশেষ করে লোগো টোগোর ব্যাপার বা অন্য জিনিসের জন্য এই ট্রান্সপারেন্ট আমাদের প্রয়োজন হয়। তো এই ইমেজটা নর্মালি আপনাদেরকে আমি শেখাইছি যে এখানে যাবেন, আগে এটা পাত করে নেবেন। তবে একটা মানে একটা পাত করে নিচ্ছে দূর থেকে। তো ওকে, এটা পাত করে নিলাম। তো পাত করে আমি আপনাদেরকে শেখাচ্ছি যে অ্যাডজাস্টমেন্টে যাবেন এবং হিউ অ্যান্ড স্যাটারেশন করবেন। তো সবাই আপনারা এই জায়গাতেই চেষ্টা করবেন, এই জায়গাতে চেষ্টা করলে এটা করতে পারবেন না। অনেক কালার হবে কিন্তু আমার সাদা কালারে আপনি আনতে পারবেন, যদিও আনতে পারেন, এটা কোয়ালিটি ঠিক থাকবে না। এটা সাদা আনা বলে না, আসলে কালার হলো এই জায়গাতে, এটা হলো লাইটনেস কমানোর কারণে এটা সাদা হয়ে গেছে। তো এটা আনতে হলে কি করতে হবে, আপনাকে অন্য জায়গায় যেতে হবে। এর একটা সিস্টেম আছে যেটাতে অবশ্যই সাদা কালো আছে। তো কোথায় আছে, কোথায় খুঁজবেন? আছে তো অবশ্যই এক জায়গায়, এই আছে হচ্ছে যে এই জায়গাতে আছে, আমাদের এই অপশনটা আছে। অপশনটা আমার নাম হলো অ্যাডজাস্টমেন্ট। তো এই জায়গাতে আপনার মাউস নিয়ে গেলে দেখবেন এই যে সাদা কালোর ব্যাপারটা চলে আসছে। এখান থেকে বাই ডিফল্ট কিছু জিনিস আছে, এগুলো আমরা করতে পারি, একটা একটা করে কমাতে পারি বা ডিফল্টটা কমাতে পারি, কাস্টম করতে পারি। তো দেখেন আমি একটু ডিফল্ট থেকে যেটা করব, আচ্ছা পুরোটা নিয়ে নিয়েছি, সিলেক্টটা ক্লিক করা হয়নি, আগে সিলেক্টটা ক্লিক করে নেবেন। তো একটু ক্লিক করে আসি পাথে, ওকে, কন্ট্রোল চেপে আমরা এটা ক্লিক করি, ওকে। এরপরে আমরা এই জায়গাতে এসে এটা করব। এখন এটার সবগুলোকে মাইনাস করে দেন, এটা আসলে সিলেক্ট হয়নি মেবি, ওকে। সবগুলো মাইনাস করে দিলে কিন্তু সাদা হয়ে যাবে, এটা সিলেক্ট উঠে গেছে, ক্লিক লেগে গেছে। সিলেক্টিভ পাতে হবে নাকি লেয়ারে হবে? এটা কাজটা করেছি আমি, এটা নিয়ে এসে দেখাই আপনাদের কোথায় গেছে। ওকে, এই যে এই জায়গাতে আছে, পুরো কাজটা এখানে করা আছে। আমি এটাকে আগে সিলেক্ট করে নিয়েছি, মানে এটা পেন টুল দিয়ে কেটে নিয়ে সিলেক্ট করে নিয়েছি। তারপরে যেটা করেছি দেখেন, একটা একটা করে উঠাই দিচ্ছি। তো মূল ইমেজ এটা ক্রপ করেছি, পাথ করা আছে এখানে, যে পাথ দেখছেন। তো তারপরে আমি এটাকে হিউ অ্যান্ড স্যাটারেশনে নিয়ে গেছি, হিউ অ্যান্ড স্যাটারেশনে নিয়ে গিয়ে একটা সমন্বয় করেছি, আবার হিউ অ্যান্ড স্যাটারেশনে নিয়ে গেছি। তারপরে নিয়ে গেছে হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। যদি বাকিগুলো তুলেও দিই তাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, কিন্তু এই দুইটা নিয়েছি, হিউ অ্যান্ড স্যাটারেশন নিয়েছি এই কারণে, এই যে এটার ন্যাচারাল শেপ বা ভিউ বা শ্যাডো দেওয়ার জন্য। তো এটা আমি করেছি এই জায়গাতে গিয়ে, এই সাদা কালো করেছি হলো সর্বশেষ যেটা, যে সাদা কালো করেছি, এটা করেছি হচ্ছে
অ্যাডজাস্টমেন্টে, এটা কোথায় পাবেন? উইন্ডোতে যাবেন, দেখবেন প্রথমে আছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টে অনেক রকম অ্যাডজাস্ট করা যায়, কার্ভ করা যায়, দেখি সবগুলোই আছে। যদিও এই জায়গাতে আছে, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা এটার একটা বাড়তি সুবিধা আছে। তো সুবিধা কি, যখন আপনি প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। তো এই জায়গাতে গিয়ে আমি সাদা কালো করেছি। এখন পুরো ইমেজটাই নিয়ে নেবে। তো পুরো ইমেজটা সাদা কালো যদি করি, আচ্ছা পুরো ইমেজটা নেবে না, কারণ আমার সিলেক্ট করা আছে। তো এইভাবে আমি সাদা কালো করেছি, দেখেন। এটা পুরো আচ্ছা এইভাবে এর পুরো ইমেজ নিচ্ছে। এটা যেহেতু সিলেক্ট অবস্থায়, এখন ক্লিক করি না আমি পাতে। যখন পাতে সিলেক্ট করবো তখন শুধু পাতের টুকু নেবে। তো এই হলো কাজটা ছিল, খুবই সিম্পল কাজ। যারা জানে তাদের 5 মিনিটও লাগবে না। যাই হোক, স্যার আবার একটু দেখেন না, একটু সমস্যার কারণে আটকে আটকে পড়ছে অনেক জায়গায়। এই জায়গাতে দেখে বুঝতে পারছেন না, আমি আগে এটা পাত করে নিয়েছি। পাত করে নেওয়ার পরে পাত আছে এইটুকু, এই অংশটুকু পাত করে নিয়েছি, একটু ফেদারও দিয়েছি হালকা। তো ফেদার দেওয়ার পরে লেয়ারে গেছি। লেয়ারে গিয়ে আপনার প্রথমে হিউ অ্যান্ড স্যাটারেশন দিয়েছি, এটা নর্মাল হিউ অ্যান্ড স্যাটারেশন দিয়েছি। তারপরে আবারও হিউ অ্যান্ড স্যাটারেশন দিয়েছি। এটা করার পরে এই শুধু এই অংশটাকে এবার দিয়েছি। তারপরে অ্যাডজাস্টমেন্টটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিয়েছি। বাকিগুলো যখন, এটাও দেখে বুঝতে হবে, কিন্তু আমি দেখাবো না আরও ডিটেলসে, কারণ আপনারা এইটা দেখে বুঝছেন না লেয়ারে কী কাজ করেছি, এটা তো বোঝা উচিত আপনাদের। এই পুরো ব্যাপারটা দেখে তো আপনি বুঝতে পারবেন, একবার দেখলে বোঝা যাওয়া উচিত। হিউ অ্যান্ড স্যাটারেশন, এটা স্যাটারেশন। স্যার স্যাটারেশন এই যে 1 যেটা আছে ওইটা কি আবার আগের জায়গায় ছবিটাকে নিয়ে গেছে নাকি? আচ্ছা আমি একটু এই প্রসঙ্গে আমি নাই, এটা পরে দেখাচ্ছি। আমি এটা দেখে যা বুঝলেন আবার প্র্যাকটিস করবেন, নাহলে যেটা নিয়ে কথা বলছিলাম ওই জিনিসটা হারাই যাবে। তো দেখেন, ফটোশপে টুলসের ব্যবহারগুলো এখন আপনারা জানেন, কিছু ফাংশনাল ব্যাপারগুলো আপনারা জেনে গেছেন, যেগুলো মোস্টলি আমাদের লাগে। তাহলে এখন আপনি প্রফেশনালে কাজ করতে গেলে তো কাজ এভাবে পাবেন না, যেটা দেখানো হচ্ছে সেটাই পাবেন এরকম ব্যাপার না, উদ্ভট কিছু জিনিস চলে আসবে। তো দেখেন উদ্ভট কাজ কি, আর একটা কাজ দেখায়, যেটা আপওয়ার্কে করেছি। ক্লায়েন্ট এই ছবিটা আমাকে দেয়, ছবিটা দিচ্ছে, দিয়ে বলছে, সে শুধু বলেছে যে এই ছবিটা আমার, মানে ওই তার ভাষায় বলছে যে এটা তার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের ছবি। তখন ছবিটাকে রিটাচ করতে হবে, একটু এডিটিং করে আমাকে দিতে হবে, জাস্ট এই কথাটুকু লিখেছে। এখন এই ছবিটা তো আপনি অনেক এডিট করতে পারবেন, তখন একটা একটা করে প্রশ্ন করবেন? আপনার প্রফেশনাল লাইনে কিন্তু একটা একটা করে প্রশ্ন করবেন না। কি করবেন দেখবেন যে ছবিটা আমার আসলে কি করা উচিত। ও নিজেও কিন্তু জানে না, যিনি দিয়েছে উনি তো ফটো সম্পর্কে সে এত জানে না, আপনি জানেন। তাহলে আপনাকে এই ফটোটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে আপনাকে ইন্টারভিউটাকে এবং হায়ার করে। তো আমি কি করেছি দেখেন, বাইরের দেশের মানুষ কিন্তু খুব আপনার রং চং জিনিস পছন্দ করে না, তারা সিম্পল জিনিস পছন্দ করে। তা আমি যেটা করেছি যে প্রথমে তাকে এটা জমা দিই, এটার ভিতরে কি কি করেছি, জাস্ট আনওয়ান্টেড কিছু অবজেক্ট রিমুভ করে দিয়েছি। আচ্ছা আবার দেখেন এখানে যে বাচ্চাটা ছিল, আরো কিছু অবজেক্ট ছিল, এই যে কালার কম্বিনেশনের ব্যাপারটা ছিল, এই জায়গাতে কালো জিনিসটা আমার নিজেরই দেখতে খারাপ লাগছিল। এই যে এই পাহাড়ের এই রংটা, মেঘের রং, এই জিনিসটা আমি কিন্তু সরাই দিচ্ছি। দেখেন পরের ছবিটা, যে
এই জিনিসটা আমার দেখতে খারাপ লাগছিল, এই এই ইয়াগুলো স্পটের মতো মনে হচ্ছিল, দেখেন এটা সরাই দিচ্ছি, ক্লিন লাগছে। তো সে বলেছে এডিটিং, সে ইনহ্যান্সমেন্ট বলেনি, ম্যানিপুলেশন বলেনি। যদি ম্যানিপুলেশন বলতো এই মেঘের কালার চেঞ্জ করে দিতাম। যদি বলতো যে তার যদি স্পেসিফিক প্রয়োজন হতো, যে আপনার ও যদি ডাইরেকশন দিত আমাকে যে ভাই মেঘের কালার চেঞ্জ করে দেবেন, আরও আরও এই করে দেবেন সেই করে দেবেন, সে যেহেতু অল্প ভাষায় বলেছে আপনাকে অল্পতে কাজ করতে হবে, বেশি তাকে প্রশ্ন করবেন না। বেশি প্রশ্ন করলে ভাববে যে আপনি আনাড়ি মানুষ, যদিও প্রশ্ন আপনি ভালোর জন্যই করছেন। তো কোন প্রশ্ন করবেন কোন প্রশ্ন করবেন না এগুলো আবার মাথায় রাখতে হবে। তাহলে এখানে হিউম্যান সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে। তো ও চাচ্ছে এডিটিং, ও নিজেও জানে না আসলে কি চাচ্ছে, ও জাস্ট দেখতে ভালো হলেই হলো, ব্যাপারটা এরকম। তার ব্রেন যাতে বলে যে হ্যাঁ জিনিসটা ভালো। তা আপনি প্রথমে যেটা করবেন, সহজে কাউকে প্রশ্ন করতে যাবেন না বাইরে, প্রশ্ন না করে, কারণ আপনার উত্তর দেওয়ার মতো সময় তার নাও থাকতে পারে, আর তাদের সময়ের অনেক দাম, তারা অনেক কাজ করে বিষয় নিয়ে, এই জন্য আপনাকে এই কাজটা দিয়েছে। তা আপনি এক্সপার্ট, আপনি নির্ধারণ করবেন। তা আমি যেটা করেছি যে প্রথমে তাকে আমি এইভাবে জমা দিয়ে দিলাম যে সে যেহেতু আমাকে কোনো ডাইরেকশন দেয়নি, তো তাই এই বাচ্চাটা তো অবশ্যই টান নাও হতে পারে, বাচ্চা টান না। তো বাচ্চাটা আমি সরাই দিলাম, একটু আনওয়ান্টেড অবজেক্টগুলো রিমুভ করে এভাবে দিয়ে দিলাম, সেটাই পছন্দ করেছে, ওর পছন্দ হয়ে গেছে, এটাই মনে হয়। এর ভিতরে আরও অনেক কাজ করেছি, এটা খুবই রেজুলেশন আমি বাড়াই দিয়েছি, প্রিজার্ভ ডিটেলস 2.0 করেছি। দেখেন এটা খুব হাই সাইজের ইমেজ। আর পরেরটা দেখেন, এটা খুব হাই না, এই যে ফেটে যাচ্ছে ইমেজটা, পিক্সেলে হচ্ছে। তো এইভাবে কাজ করবেন, আনারের মতো প্রশ্ন করতে যাবেন না। আজকে কিছু একটা প্র্যাকটিক্যাল দেখানো হলো, এটা প্রায় 3 মেগাবাইটের ইমেজ আমি পরে যেটা কাজ করেছি, আর আগে ছিল মাত্র 85 কিলোবাইটের। তো আমি কি কাজ করলাম, আচ্ছা বাড়ানোটা আমি দেখাচ্ছি, যদিও আমি এর আগে দেখেছি একদিন, খুব সংক্ষেপে দেখেছিলাম, আবার দেখাচ্ছি। তাকে আমি বললাম যে আমি এই কাজগুলো আপনার করেছি, তো আপনার রেজুলেশন সাইজ বাড়াইছি, আপনার ডিসপ্লেটা আপনি এখন যদি কোনো জায়গায় ইউজ করেন এটা ফাটবে না, পিক্সেল দেখা যাবে না, শো করবে না, যে কাজগুলো আমি করেছি। তো তার যেহেতু ভালো লেগে গেছে, সে যদি বলতো যে আর একটু ব্রাইটনেস একটু বাড়াই দেন, আমার এই মেঘটা সরাই দেন, মেঘটাও সরাই দেওয়া সম্ভব, এটা কয়েক সেকেন্ডের ব্যাপার। তা আরও এরকম ইমেজ ছিল, দেখি এই যে তার 6টা ইমেজ ছিল, এটা আর একটা ইমেজ ছিল। এই জায়গাতে আপনার এখন এডিটিং করতে বলেছে, আপনি কি এডিট করবেন, নেন ইমেজটা তো সুন্দরই আছে, কিন্তু আপনি যদি প্রফেশনাল এডিটর হন, ফটো এডিটর, আপনি কিন্তু এই সমস্যাটা বুঝতে পারবেন। এটা আসলে ঠিক নাই, এখানে আরও অনেক কাজ করা লাগবে, এটা আমি এখনো কাজটা করিনি। এই জিনিসগুলো আপনাকে করতে হবে। তো সাইজ বড়াবেন কি করে, এটা একদিন দেখেছিলাম, আচ্ছা আবার দেখাই। দেখেন তাত্ত্বিক বিষয়ে আলোচনা করতে গিয়ে আবার প্র্যাকটিক্যালে চলে আসলাম। কোনটা দিয়ে দেখেছিলাম আপনারা ছবিটা দেখলে সব মনে করতে পারবেন। বাচ্চার ইমেজ দিয়ে আমি দেখেছিলাম আপনাদের, বেবির একটা ইমেজ ছিল, এই বেবির ইমেজটা দিয়ে আমি দেখেছিলাম। এই ইমেজটা মেবি হয়তো 8 কিলোবাইটের, মাত্র 8 কিলোবাইটের। এই ইমেজটার দেখা যাচ্ছে যে সেই আমলের ক্যামেরা দিয়ে তোলা, জাস্ট ফোনের একটা ক্যামেরা দিয়ে তোলা, মাত্র প্রায় 8 মেগা, এই 8 কিলোবাইটে। তো সে এটাকে বাধায় নিতে চাচ্ছে। দেখেন সে বলছে যে আমি আমার এই বাচ্চার ছবিটা আমি একটা ফ্রেমে, বড় একটা ফ্রেমে বাধাই করব। তো বড় ফ্রেম তো কি ফটোশপে তো জুম করতে গেলে এটা হয়ে যাচ্ছে, ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। এটা একটা কাজ আছে ফাইবারে গিয়ে দেখবেন যে ইমেজ সাইজ ইনক্রিজ বা ইমেজের রেজুলেশন ইনক্রিজ, এটা দিয়ে সার্চ দেবেন, তাও দেখবেন যে ফাইবারে আছে। মজার ব্যাপার একটা জিনিস বলি, ফাইবারে এমন অদ্ভুত কিছু সার্ভিস আছে যেগুলো আপনারা শুনলে হাসবেন।
বাইরের দেশে আমি একটা জিনিস দেখলাম এরকম যে একজন মহিলা আর একজন মহিলাকে ফাইবারে হায়ার করছে তার বয়ফ্রেন্ডকে চেক করার জন্য যে সে আসলে অন্য মেয়ের সাথে কথা বলে কিনা আমাকে ছাড়া। খুব অদ্ভুত শোনাচ্ছে না ব্যাপারটা? এরকম কাজ আছে। তো ফাইবারে আপনি এরকম কোনো নির্দিষ্ট নাই যে আপনি শুধু এই কাজটাই করতে পারবেন, এইগুলো পারবেন না, এরকম না। লিগেল কাজ আপনি সবগুলো আপনি গিগ দিতে পারেন, একটু ভিন্নভাবে লিখে দিতে পারেন। ভাইয়া এগুলোর জন্য আবার কিভাবে হায়ার করে? এটা আপনি দেখবেন না, এটা সার্চ দিলে পাবেন, সার্চ দিলে পাবেন। আর আমাদের চিন্তা ভাবনা আর তাদের চিন্তা ভাবনা তো এক না। আমরা সম্পর্ক বলতে স্বামী স্ত্রী বুঝি, আসলে এটাই বোঝা উচিত আমাদের ধর্ম দিক থেকেও। আর তারা তো বোঝে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বোঝে। তো এখন সাপোজ আমি বললাম ভাইয়া গিগের নাম কি এরকম দিব, আই ক্যান ডু স্পাই অন ইউর বয়ফ্রেন্ড। হ্যাঁ এরকম সার্চ দিলে আপনি পাবেন যে স্পাই ইওর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, সার্চ দিলে দেখবেন যে ফাইবারে পাবেন। এটা আমি আর সার্চ না দিয়ে দেখাই। তো দেখেন এটা বললাম যে মজার সার্ভিস, কিছু সার্ভিস আছে, তার মানে এটা বোঝা যায় যে ফাইবারে আপনি একটা সার্ভিস একটু ডিফারেন্ট করে দিতে পারেন। তো এটার একটা সার্ভিস আছে, আপনারা গিগ খুলতে পারেন যে ইমেজ এনহ্যান্সমেন্ট। তো এই ইমেজটা আমি বাড়াবো সাইজ, তো যাই ইমেজে যাই, ইমেজ নিয়ে যেহেতু কাজ করবো তাই ইমেজেই যাচ্ছি। ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে ইমেজ সাইজ আছে এবং এটার হলো কন্ট্রোল-শিফট-আই। এখন এটার অরিজিনাল সাইজ হলো ডাইমেনশন, অরিজিনাল সাইজে যেখানে দেখাচ্ছে অরিজিনাল সাইজ হচ্ছে 256x256 পিক্সেল, আর মাত্র 28 হচ্ছে তার রেজুলেশন। তো এই জিনিসটা হলো এটার অনুপাত, যে আপনি এটা বাড়ালে এটাও বাড়বে অটোমেটিক। আর যখন এটা তুলে দেবেন এই তালাটা, তখন এটা সেপারেটলি বাড়বে। যেমন কি একটু দেখাই, আমি এখানে একটা 0 লাগাই দিলাম, দেখেন পরেরটা তো 0 হয়ে গেছে। তো আমি যখন এই তালাটা খুলে দিই, এখন আগের 0টা কেটে দেবো, পরের 0টা কিন্তু আর যাবে না। মানে এটার সাথে আর কোনো সম্পর্ক নাই, এটা দিয়ে সম্পর্ক তৈরি করে দেওয়া হয়। তো রেজলিউশন আমি একটু বাড়াই দিই, 300 করে দিই। এটার অটোমেটিক পিক্সেল বেড়ে গেছে। আর এটা হলো অ্যাডভান্স একটা টেকনোলজি। দেখেন আমি যখন চোখে জুম করছি, এডিটিংয়ের সময় সবসময় চোখকে ফলো করবেন। মানুষের চোখ আর এক চোখের দিকে যায়, চোখের জন্য এডিটিং আছে। এটা আমি যদি সময় পাই দেখাবো, হালকা দেখিয়েছিলাম মনে হয়, কি দেখাইনি, দেখাবো না। চোখের এডিটিং আছে, শুধু আই রিটাচিং। তো দেখেন এই যেরকম একটু জুম করলাম, একটু বড় করে নিই, দেখি বড় হয় কিনা। ওকে, এখন অটোমেটিক ও ইয়াতে আছে, তাই জিনিসটা ঘোলাটে লাগে, লাগবে, স্মুথ লাগবে না, এটা স্মুথ নয়। কিন্তু এটার একটা অ্যাডভান্স টেকনোলজি আছে। টেকনোলজিটা হলো এই জায়গাতে আছে, এডিট, প্রিফারেন্স থেকে জেনারেল থেকে, আচ্ছা এই ভার্সনটাই নেই, ওইটা এই জায়গাতে দেওয়া আছে যে টেকনোলজি প্রিভিউ। দেখেন এই যে ইনেবল প্রিজার্ভ ডিটেলস 2.0 আপস্কেল। এটা ফাইবারের একটা অ্যালগোরিদমে একটা সিস্টেমে নিয়ে আসছে, যেটা ভার্সনটা 2.0। এটা সব কিন্তু ফটোশপে নাই। আমি যেটা ব্যবহার করছি এটা একেবারে 2021 সালে ভার্সন ব্যবহার করছি। এখন এটা করছি কারণ যেহেতু আমার পিসি টানতে পারছে কনফিগারেশন, তাই আমি করছি। এবং এটার যত আপডেট হয় তত তার অ্যাডভান্স কিছু টেকনোলজি থাকে এবং অ্যালগোরিদমের তত পরিবর্তন আসে। তা আপনাদের কনফিগারেশন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, এটা আমি অনেকবারই বলেছি। আমি যেটা করছি এটাই করতে হবে এরকম না। তো এই ভার্সনটাতে 2019 সালের পরে, 18 সালের পরের ভার্সনগুলোতে এটা আছে, প্রিজার্ভ ডিটেলস 2.0। তো ইমেজ সাইজে যায়, আবার একটু রেজলিউশনটা বাড়াই দিলে আসলে সাইজ পিক্সেল বেড়ে যাবে। দেখেন এটি স্মুথ নয়,
আচ্ছা পিরিয়ড ডিটেলস হয়ে আছে তাই স্মুথ দেখাচ্ছে, এটা দেখেন স্মুথ নাই। তো যখন আমি প্রিজার্ভ ডিটেলসটা চালু করব তখন যেটা হবে দেখেন, আমি প্রিজার্ভ ডিটেলস দিয়ে দিলাম, এখন দেখেন এটা অনেক স্মুথ হয়ে গেছে। আর এটা আফটার বিফোর করে দেখি, যখন অটোমেটিক দিলাম দেখেন এটা স্মুথ নাই। যখন প্রিজার্ভ ডিটেলস দিয়ে দিলাম দেখেন কত সুন্দর স্মুথ, এবং এর স্মুথনেস কমানো বাড়ানো যাবে। কমাই দিলাম দেখেন কেমন, আর একটু এই পজিশনে নিলাম দেখেন ওকে। খুব বেশি বাড়াবেন না তাহলে আবার ইয়া হবে না। এটা ঠিক আছে, ওকে করে দিলাম। এখন ইমেজটার সাইজ কিন্তু অনেক বেড়ে গেছে। ইমেজ এখন যদি কত ফুট বাই কত ফুট হবে দেখি একটু কত বাড়লো। এটাকে একটু ইঞ্চিতে নিয়ে আসি, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চিতে চলে আসছে, 3.5 ইঞ্চিতে। আর পিক্সেলে তো 2743, আমি আরও বাড়াই দিতে পারি। যদি এখানে একটা 0 লাগাই দিই হয়তো আমার এটা কম্পিউটার টানতেই পারবে না, নিবেই না। কারণ কি এত বড় হবে সাইজটা যে আমার এই যে 7 জিবি ফাঁকা আছে লোকাল ডিস্ক, এটা তো হবে না, মানে একটা ছবি 7 জিবির উপরে হয়ে যাবে। এই জন্য বলছে যে ডিস্ক স্পেস নাই, মানে আপনি এত পরিমাণে ছবিটাকে জুম করতে পারবেন, বাড়াতে পারবেন। এটার মার্কেট ভ্যালু খুব ভালো। শুধু ছোট্ট একটা কাজ দেখেন, এটার জন্য আহামরি কিছুর কিন্তু প্রয়োজন নাই, জাস্ট ছোট্ট একটা কাজ যে আপনি এনহ্যান্সমেন্ট এইভাবে করবেন। যদিও আরও এর ভিতরে কিছু আছে, আরও কিছু জিনিস ঢুকানো যায়। যেমন এটাতে একটা ফিল্টার আছে যে কনভার্ট টু স্মার্ট ফিল্টার, এটা আপডেট ভার্সনের একটা সিস্টেম, স্মার্ট ফিল্টার রূপান্তর করা যায়। এখানে কিছু স্মার্ট ফিল্টারিং করা যায়। আর একটা আছে নিউরো ফিল্টার, এটা আবার খুব ভাইটাল একটা জিনিস। এটা ওকে, নিউরো ফিল্টার সাপোর্ট করবে না। এটা এই ফটোশপের একটা আপডেট সিস্টেম। ওকে, নিউরো ফিল্টার নিয়ে অন্য একদিন কথা বলবো, এটা দেখাবো। যেহেতু সব ভার্সনে না তাই আমি দেখাচ্ছি না, এটা বেসিক। তো এই একটা কাজ করেও আপনি ইনকাম করতে পারেন। তো ইনকাম করার শর্ত কি আমি বলে দিয়েছিলাম যে ধৈর্য এবং দক্ষতা। তা আমার ম্যাচের এক ছোট ভাই, আমি যখন ম্যাচে থাকতাম তখন এক ছোট ভাই আমাকে বলছে তুমি তো বসে আছো, কাজ শিখতে পারো। তো সে অনেকদিন পর আমাকে কল দিয়ে বলছে যে আমাকে এমন একটা কাজ দেন যাতে দ্রুত ইনকাম করা যায়। এটা অনেকেরই প্রশ্ন এরকম থাকে, ইভেন আমার কাছের মানুষগুলো এই প্রশ্ন করে। তা আমি বলে দেখেন, দ্রুত ইনকাম করবেন এরকম রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা তো আগেই অনেকে দখল করে আছে। তো ইমেজ ইনহ্যান্সমেন্ট যদি বলে, তো আপনি যদি শুধুমাত্র এখানে কি ইনহ্যান্সমেন্ট করে দেন তাহলে আসলে ইনহ্যান্সমেন্ট হয় না, এটারও অ্যাডভান্স লেভেল আছে। এই প্রিজার্ভ ডিটেলস এটা তো দেখালাম, এটা তো অটোমেটিক দেওয়া আছে, এটার ম্যানুয়াল কিছু প্রসেস আছে। যদি আপনার ফটোশপ আপডেট হয়, নিউরো ফিল্টার আছে, স্মার্ট অবজেক্টে গিয়ে কিছু কাজ করা যায়, কত কিছু করা যায়, আরও অ্যাডজাস্টমেন্ট করা যায়। হ্যাঁ, আমি এটার একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, সব তো আর আপনাকে বলে দিবে না। আমি একটা উদাহরণ খুব দেই মাঝে মাঝে, যে বিয়ে করতে গেছে একজন মানুষ। তো বিয়ে করতে গেলে কাবিন নামায় যখন লিখা হয়, তো এটা কি লিখা থাকে যে আচ্ছা তুমি তো কনে, তুমি হলো শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করবা, বাচ্চা কাচ্চা মানুষ করবা, কাপড় কাজ বা ঘর মুছবা, মানে মেয়েলি কাজগুলো বলছে এটা তারা করে, এটা লেখা থাকে না। তো কি করে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, মেয়ে কিন্তু বোঝে যে এখন আমার কি করা লাগবে। তাকে কি বলা হয়, নতুন বউকে বারবার বলা হয় যাও রান্না করো, এই যাও একটু পোশাকটা কেচে দাও,
এটা বলা হয় না। তো আবার ছেলেকেও বলা হয় না যে তুমি এটা করো ওটা করো। তো বউ দিয়েই বোঝায়, উদাহরণ দিয়ে বউকে কিন্তু বলা হয় না যে তোমাকে এটা করতে হবে। একটা বিশাল একটা ফর্দ কিন্তু তার হাতে দেওয়া হয় না, ওয়ার্কশিট দিয়ে দেওয়া হয় না। সে জানে যে আমার বিয়ে হয়েছে, আমি মেয়ে মানুষ, নর্মালি আমাদের দেশের কালচারে আমাকে কি কাজ করতে হবে এটা সে জানে। কেন জানে? সামাজিক সামাজিক জীব, সে সমাজের মানুষ হয়েছে। তো ফটোশপের ক্ষেত্রে এই কথাটা আমি বলি, কথাটা চলে আসে। আপনাকে বললো যে জাস্ট ভাই আমাকে এডিটিং করে দেন, ও তো আর এডিটিংয়ের কিছু বোঝে না। যখন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে বলতো ভাই ব্যাকলিঙ্ক করে দেন, 50, 100, 200 ব্যাকলিঙ্ক চাই। তা আমার প্রথম যে ক্লায়েন্ট ছিল ডিজিটাল মার্কেটিংয়ে, সে বলছে আমাকে 2000 কিওয়ার্ড দেন। তো দেখেন 2000 কিওয়ার্ড যদি চাচ্ছে, আমি তো বুঝে গেলাম যে সে কিওয়ার্ডের কিছু বোঝে না, এই ক্লায়েন্টকে আমি নিতে পারবো। এখন আমি যদি ওনাকে বলতাম প্রথমে যে আপনার কি মাথা ঠিক আছে, 2000 কিওয়ার্ড আপনি কি করবেন? মানুষ তো 10টা কিওয়ার্ড চায়, 20টা কিওয়ার্ড চায়, আপনি এত কিওয়ার্ড কি করবেন? এইভাবে যদি বলতাম তাহলে কিন্তু আমি কাজটা পেতাম না। প্রথম কাজ ছিল এটা আমার। তারপর ওনাকে বলছে ওকে আপনাকে আমি 2000 কিওয়ার্ডই দেবো। কাজটা তো আমাকে নিতে হবে আগে, তারপরে উনি ভুল করেছে কি উনি শুদ্ধ করেছে এটা পরে তাকে বোঝাবো। তো নিলাম, নিয়ে আমি লাস্টের দিকে জমা দিলাম মাত্র হাতে গোনা কয়েকটা কিওয়ার্ড, হয়তো 20 বা 25টা কিওয়ার্ড। বাকিগুলা ওনাকে আমি 2000 কিওয়ার্ডই দিয়েছি, শুধু একটু আলাদা করে দিয়েছি যে এগুলো আপনার ফোকাস কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে বাকি কিওয়ার্ড। তো তারপরে উনি যেটা করে বললো যে আমি তো 2000 কিওয়ার্ড আপনাকে চাইলাম, আপনি আলাদা আলাদা করে দিলেন কেন? এখন এই যে বোঝানো, কিন্তু এখন তাকে বোঝাচ্ছেন যে আপনারা আসলে একটা ওয়েবসাইটের জন্য এত কিওয়ার্ড লাগে না, ফোকাসিং কিওয়ার্ড 2-10টা হলে হয়। তো ফোকাসিং কিওয়ার্ড আপনার জন্য এগুলো সুইটেবল হবে। তো তখন সে আরও বিষয় জানতে চাইলো, বললাম। এভাবে তার সাথে আরও একটা আমি কাজ করেছিলাম। তো ব্যাপারগুলো এরকমই, প্র্যাকটিক্যালে যখন কাজ করতে যাবেন এইরকম এই যে প্র্যাকটিক্যাল কাজ বলবে যে আমাকে এডিটিং করে দেন। তো এডিটিংটা কীভাবে করবেন? আপনি আগে আপনার মতো করবেন, করে জমা দেবেন যে দেখেন ভাই আমি আগে এটা ছিল, এটা করে দিয়েছি, আপনার কি পছন্দ হয়েছে না আরও কিছু করতে হবে? তখন সে বলবে যে আচ্ছা, যদি বলে আমার জুতার কালারটা একটু চেঞ্জ করে দেন, এখন রেড আছে ব্ল্যাক করে দেন, তো ঠিক আছে ব্ল্যাক করে দেবো, আরও $5 লাগবে, চার্জ করতে পারেন আপনি। তো ও তখন বলে আচ্ছা, যদি বলে আগে করে দেন কেমন লাগছে দেখি, তো করে দিলেন, করে দেওয়ার পর যদি ভালো লাগলে $5 কেন আপনাকে $10 দিতে পারে, যদি ওর মনের মতো হয়। তো এই প্রত্যেকটা ইমেজের জন্য $15 করে চার্জ ছিল। এই যে 6টা ইমেজ দেখছেন, এই 2টা ইমেজ আমি আর ওপেন না করি, এই 4টা ইমেজ আমি দেখাচ্ছি আপনাদের একটু। তো এই ইমেজগুলো আপনার আমি কাজ করে দিয়েছি, প্রত্যেকটা ইমেজে $15 করে চার্জ করেছিলাম। এই হলো ব্যাপার ছিল। ছিলাম তাত্ত্বিক বিষয়ে, চলে গেল কোন দিকে কথাগুলো। তারপর আশা করি যে আপনারা বুঝতে পারছেন। কথা বলতে একটা জিনিস বলতে গেলে আসলে এইভাবে চলে আসে একটার পর একটা। তো যাই হোক, আমি যেহেতু সিলেবাস খুলে নিয়ে বসিনি এই জন্য, তো আপনারা একটু দয়া করে আমার কথার একটু মূল্যায়ন করেন। আমি কিন্তু আপনাদের মূল্যায়ন করি, আপনারা কতটুকু করেন আমি জানি না, আপনাদের সবাইকে মূল্যায়ন করি। আপনারা যদি আমাকে সেই পরিমাণ মূল্যায়ন না করেন, আমার কথা যদি মূল্যায়ন না করেন, তাহলে ক্ষতিটা আপনাদের। আপনার এই ব্যাচ শুরু হয়ে গেলে আর একটা ব্যাচ আসবে, এটা যেটা চিরন্তন প্রথা। কিন্তু আপনারা কতটুকু নিতে পারলেন এই সময়ের ভিতরে, এটা আপনাদের ইয়া। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা শেষ দিকে চলে আসছি, আপনারা একটু প্রশ্ন করতে পারেন। নয়ন, বৃষ্টি জাহান, জুবায়ের আরাফাত, মামুন মিয়া, আয়দুর রহমান এবং সবুজ মিয়া, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা তাত্ত্বিক ব্যাপারে, যে কোনো গবেষণা করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা? না স্যার। আচ্ছা, আপনি তো গবেষণা করার সময়ই পাননি বললেন, আপনার আবার সমস্যা কী হবে? আপনি গবেষণা করেন আগে,
আচ্ছা আমি ইয়াগুলা কালেক্ট করছি, ইনফরমেশন কালেক্ট করছি, কিন্তু ওই যে পয়েন্ট আকারে করার আর সুযোগ পাইনি। আর যেটা করেছেন ওটাই দেখাতেন, সমস্যা কি? আমি তো ধরে নিচ্ছি। স্যার ওইগুলা তো আমি এখানে নরমালি কালেক্ট করছি। আচ্ছা ঠিক আছে। প্রেজেন্টেশন আকারে না হলে তো জিনিসটা সুন্দর হবে না। প্রেজেন্টেশনের জন্য সময় লাগে না, জাস্ট ওই যে সেদিন দেখালাম না যে একটা, যদি আপনি দাগ টেনও দেখান এইভাবে দেখাবেন, ওইটা করার সুযোগই পাইনি আমি। ওকে, সামনে করেন, সবাই করবেন। আপনারা না করলে আপনারাই ফাঁকেতে পড়ে যাচ্ছেন। আর কিছু এর ভবিষ্যৎ বলে একটা জিনিস নিয়ে যখন কাজ করছে তখন আমরাও চাইতাম, আচ্ছা এই জিনিসটা নিয়ে কাজ করছি, এটার ফিউচারটা কি, এটার ডিমান্ডটা কি। তা আসেন আমরা একটু ডিমান্ড প্র্যাকটিক্যালে দেখি। দেখেন, প্রথম ডিমান্ড হলো যে গ্রাফিক্স আসলে কেন লাগে, কি কি কাজে গ্রাফিক্স লাগে। আমরা তরকারিতে লবণ কেন দিই, ঝাল কেন দিই, এইগুলো তো আমরা জানি। তো আসেন এর গ্রাফিক্সের এই জিনিসগুলো কি কি। দেখেন গ্রাফিক্সের সবচেয়ে ডিমান্ডেবল কয়েকটা শাখা আছে। তো তার ভিতরে গ্রাফিক্স বলতে আমাদের অনেক কিছু ব্রড একটা ব্যাপার। তো ব্রড ব্যাপারটাকে যদি সংক্ষেপে কনসাইজলি বলা যায়, দেখেন ফটো এডিটিং, ওকে, দেখেন ফটোশপ হলো, ফটোশপটা যে কাজে লাগে এটা হলো ফটো এডিটিং, ফটো নিয়ে এর কাজ কারবার। তো ফটো আমাদের কোথায় কোথায় লাগে, ফটোর ব্যাপারগুলো কোথায় লাগে দেখেন। এক লাগে হচ্ছে পার্সোনাল কাজে লাগে, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল। আপনাদের গিগ তৈরি করাতে অনেক এই আজকের এই ব্যাপারটা অনেক হেল্প করবে। তো পার্সোনাল কি কি লাগে এক স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। পার্সোনাল কি কি কাজ হয়, পার্সোনালে দেখেন ফাইবার এরকম চাই, এই যে যে কাজটা আপনাদের দেখালাম, এই যে তার ওয়াইফের বা গার্লফ্রেন্ডের যে রিটাচিং করতে হবে, এটা পার্সোনাল কাজ বলে। পার্সোনাল কাজগুলো হয় ওয়ান টাইম। তো পার্সোনাল কাজগুলো ওয়ান টাইম হয় ম্যাক্সিমাম, ওয়ান টাইম কোনো একটা ব্যক্তি কাজগুলো দেয়। তো ওয়ান টাইম কাজ হয় আর একটা আওয়ারলি হয়। তো আওয়ারলিটা ইয়াতে নাই, ফাইবারে নাই, এটা আপওয়ার্কে আছে। ওয়ান টাইমটা কেমন হয়, যে সে বললো যে আপনার বাজেট হলো $50, $50 আমাকে 5টা ফটো ইয়া করে দেন, রিটাচ করে দেন, তাহলে এই আপনার ইয়ার চুক্তিটা শেষ। আওয়ারলি যেটা হয়, বাইরের দেশে যারা গ্রাফিক্স দিয়ে কাজ করে, ফটো এডিটিং নিয়ে কাজ করে, তাদের যখন অনেক বেশি কাজ জমা হয়ে যায় তখন তারা বাইরের আমাদের দিয়ে যারা ফ্রিল্যান্সার তাদের দিয়ে কাজ করে। তো যে ক্লায়েন্ট সে কিন্তু জানে না যে কাজটা কোথায় থেকে হচ্ছে, সে ওই লোকাল মার্কেটে, যেমন আমেরিকাতে একজনকে কাজ দেয়, যে বলে যে আমার হচ্ছে এই যে আমার বাচ্চার বার্থডে হলো, 20টা ছবি 50টা ছবি আমাকে সুন্দর করে এডিট করে ম্যানিপুলেশন করে এবং রিটাচিং করে দিতে হবে। তো ওখানকার যে লোকাল যে কাজ নেয়, যে ফটোগ্রাফার বা এডিটর বা গ্রাফিক্স ডিজাইনার, সে আবার কি করে, তার কাজ পরিমাণ বেড়ে গেলে সে না করলে সে বাইরে সে নেটে কাজটা করায় নেয়, মার্কেট প্লেসে কাজটা করায় নেয়। তো এইরকম পার্সোনাল কাজও কিন্তু আবার আওয়ারলি হয়, দেখতে পার্সোনাল কাজ কিন্তু বোঝেন, কিন্তু আপনাকে তো সরাসরি ওই ব্যক্তি দিচ্ছেন না যার দরকার, ওই ব্যক্তি আর আপনার মাঝখানে আরও একজন আছে, সে হলো ইউএস এর একজন গ্রাফিক ডিজাইনার। তো এটাও কিন্তু আওয়ারলি হতে পারে, যে আওয়ারলি বললো যে হ্যাঁ $10 আপনাকে হায়ার করলো, $10 আওয়ারলি আপনি কয়টা ফটো করে দিতে পারবেন, এটা একটা হয়।
এবার আসেন পার্সোনাল কাজ আর প্রফেশনাল কাজের অসুবিধাগুলো একটু পরে বলে, আগে এটার একটু ব্যাখ্যা দিই। প্রফেশনাল কাজ, প্রফেশনাল কাজ হয় প্রফেশনালি, যে কাজ আপনার কন্টিনিউ আসতেই থাকবে। সেটা হতে পারে মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভাল কাজটা খুবই ইজি। তো কাজ ইজি হলো, এখন বললো যে অ্যামাজন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা সংক্ষেপে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো অ্যামাজন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা তো অল্প পরিমাণে হবে না, এটা হতে পারে 1000 ছবি হতে পারে। তো 1000 ছবি না, এটা তো কাজ সহজ, কিন্তু কাজ তো আপনার অনেক বেশি পরিমাণে, ইনকাম এখানে অনেক আছে। এটা প্রফেশনাল কাজ। অ্যামাজন কখনো পার্সোনাল কাজ হতে পারে না, এটা দেখেই বুঝতে পারছেন যে এটা একটা ই কমার্স সাইট। যিনি কাজ আপনাকে দিয়ে করাই নেবে উনি সরাসরি প্রফেশনাল ওয়েতে ইউজ করবে। তো অ্যামাজন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং শ্যাডো ক্রিয়েশন বললো যে হ্যাঁ। আবার বললো নিক জয়েন্টের কাজ। তো নিক জয়েন্টের কাজ কোনো পার্সোনাল কাজকে বলবে যে আমার 10টা 5টা শার্ট আছে, আলাদা আলাদা করে দিলাম, এখন জয়েন করে দাও, এটা হাস্যকর দেখাবে। নিক জয়েন্টটা মূলত এটা একেবারে বোঝাই যাচ্ছে এটা প্রফেশনাল কাজ, কমার্শিয়াল কাজে ইউজ হবে। কমার্শিয়াল কাজের অ্যামাউন্ট ছোট হয়, কিন্তু কাজটা অনেক বড় হয়, দেখা যাচ্ছে যে সব মিলাই পোষায় যায় কাজ। তো আমি যেটা করি, আমার এই কাজটা করার সময় খুব কম। এবার পার্থক্য বলছি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই কাজটা করার কম। এই কাজটা আমি করি যে যেহেতু আমি একটা অন্য প্রফেশনে আছি, তো আমি এই পার্সোনাল কাজগুলো বেশি করি, যাতে আপনার সব সময় এটার পিছনে আমার সময় না দেওয়া লাগে, এরকম এই কাজটা করি। এবং এই কাজটা একটা আলাদা একটা এনজয়েবল একটা আছে। এই কাজে অনেক ঝামেলাও আছে, আবার ইনকামও আছে। যেটাতে যত বেশি ঝামেলা সেটাতে তত বেশি ইনকাম। কিন্তু যারা প্রফেশনালি একেবারে কাজ করে তারা এটা করে, এই জাতীয় কাজগুলো করে। আর যারা নাও অ্যান্ড দেন, মানে যখন তখন বা যেখানে সেখানে কাজ করে সুবিধা মতো, সে প্রফেশনাল না, ফুল আবার ছাড়েও না, তারা এই কাজটা করে। তো আপনি এখন কোন প্রেক্ষাপটে কাজ করবেন এটা আপনার ব্যাপার, আপনি এখন ডিসিশন নেবেন। তো আমি একটু আপনাকে যখন প্রফেশনাল দেওয়া হয় তখন কি করেন? প্রফেশনাল দেওয়া হলে অনেক আগে যেটা করতাম যে অন্যকে দিয়ে করাই নিতাম। যেমন আপনাদের ভিতরে হয়তো কাকে বললাম যে আমি 2000 ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং শ্যাডো ক্রিয়েশন করে দিতে হবে, এত টাকা আপনাকে, এত দেব টাকা, পার পিস এত টাকা দেব। তো ধরেন সাপোজ আমি পার ফটো 20 সেন্ট করে নিচ্ছি বা 25 সেন্ট করে নিচ্ছি, আপনাকে আমি 10-15 সেন্ট দিলাম, বাকি 10 সেন্ট আমার থাকলো, যেহেতু আমি কাজটা নিয়ে আপনাকে দিচ্ছি। তা আপনি তো 10 সেন্টে দেখা যাবে যে অনেক খুশি, হ্যাঁ আমি তো এত একটা অ্যামাউন্ট হয়ে যাবে, একটা বড় অ্যামাউন্ট। আমিও খুশি, কারণ আমি কাজ না করে শুধু কাজটা নিয়ে এই টাকাটা পেলাম। তো এটা আমি নৈতিক কারণে এই জন্য করি না, আমি চাই না যে আমার প্রোফাইলটা ডাউন হোক। নিজে কাজ করলে একরকম হয়, যেমন আপনারা এখন প্রশিক্ষণার্থী অবস্থা আছেন, আপনাদের কাজের কোয়ালিটি আর আমাদের কাজের কোয়ালিটি তো এক হবে না। তো সে যেটা বুঝছে যে আমার কাজের কোয়ালিটি দেখে আমাকে কাজ দিয়েছে, কিন্তু আমি যখন আপনার কোয়ালিটিতে কাজ দেব, যারা আপনারা বিগিনার অবস্থা আছেন, আমিও ছিলাম এক সময় বিগিনার, তো তাদের কাজটা ভালো হয় না, তখন প্রোফাইলের উপরে হয়, এটা ইফেক্ট আসে, এখানে কিছু তৈরি হয়, সমস্যা তৈরি হয়। ভাই আপনার কি দুইটা আইডি ফাইবারে, নাকি যেটা স্ক্রিনে শো করতেছে এটাই? না, আমরা মেন আইডি ওইভাবে শো করি না, যেটা প্রফেশনালি কাজ করে এটা শো করতে চাই না, এটাকে একদিন আপনাদের বলেছিলাম। হ্যাঁ ভাই, মানে দুইটা আইডি খোলা যায়? না, আপনারা খুলেন না, এটা আমাদের যেটা আগে ছিল ওটা অনেক আগে,
আমাদের টাইমে খোলা যেত, বা আগে যেটা করেছিলাম কিছু সিস্টেমে করা লাগে। এটা তো আমি কাজ করি না, আপনাদের দেখানোর জন্য সিস্টেমেটিক্যালি করা। কিন্তু মেনটা আছে, মেনটা দেখালে অনেক প্রবলেম হয়, এই জন্য দেখাই। তো সব ফ্রিল্যান্সাররা এটাই করে, মেনটা কখন দেখাতে চায় না। কারণ অনেক ট্রেনিং করালে হয় যে ক্লিক চলে আসে, অবাঞ্ছিত ক্লিক চলে আসে, স্পাম হয়, ঝামেলা তৈরি হয়। এই জন্য আপনাদের বলে যে গিগ ওপেন করে সব গিগ পাবলিকলি না দেখাতে আমাকে পার্সোনাল ইনবক্স করবেন। এরপরে তো আসলে আপনাদের জাস্ট বলবো যে গিগ ওপেন করেন, আর আমাকে পার্সোনালি দেন, আমি একটু দেখবো, চেক করেন। এই ভিডিওগুলো তো ইউটিউবে চলে যাবে। এমনও হতে পারে যে এই ইউজার নেম দিয়ে অনেকে দেখলো, তা আমার যেহেতু এটা মেন না আইডি, তেমন একটা সমস্যা হবে না। কিন্তু সবাই পৃথিবীতে তো ভালো খারাপ মানুষ সব রকমই আছে, কিন্তু দুষ্ট প্রকৃতির মানুষ থাকে যারা একটু ক্ষতি করে আর কি মানুষের, বিনা কারণে, চেনে না জানে না, আপনার ক্ষতি করে। ট্রেনে পাথর ছোড়ার মতো, ট্রেনে যে পাথর ছোড়ে মানুষ, এই জিনিসটা আমি জানতামই না। প্রথম আমি জানি যে মানুষ ট্রেনে পাথর ছোড়ে, আমি চিন্তা করলাম এক ডক্টর, এক মহিলা ডক্টর মারা যায় ট্রেনে পাথর ছোড়ার কারণে। তো আমাদের সমাজে এরকম পাথর ছোড়া মানুষ শুধু ট্রেনে না, আপনার আশেপাশে অনেক পাথর ছোড়া মানুষ আছে। তো ট্রেনে পাথর ছোড়ে তার লাভটা কি? যে মারলো সেও জানে না সে কাকে মারলো। ডাক্তারটা যে মরেছে, ট্রেনে তো পাথর অনেকে মারে, কার পাথরে মরেছে সেটা বলা সম্ভব না। যে মরলো সেও জানে না যে আসলে কেনই বা আমি মরলাম, পাথরই বা কেন মারলো। এটা একটা হাদিস বলছি যে এমন একটা যুগ আসবে, একটা অফ টপিকস, এটা আপনাদের সাথে কথা বলি।